কমেন্ট দেখার জন্য একটা ফোন দিন না, কারণ আমার ফোনে চার্জ নেই। রেডি দিছেন ভাই? আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। হৃদয় ভাইয়ের আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। চিরন্তন সুখী হৃদয় ভাই। চিরন্তন সুখী হৃদয় ভাই, তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি বিদ্রোহী কবিতার লাস্ট পর্যন্ত পড়াই দিব ইনশাল্লাহ। তো আজকে চলে আসলাম বরাবরের মতোই ক্লাসে। টেবিলের উপরে রাখছি। আচ্ছা, তোমরা যারা আসো, যে যেখানে আসো, যে অবস্থায় আসো, কেউ ঘুমাই রইছো, ইফতারি কইরা অনেকে আছে এত পরিমাণে ইফতার করে পানি খাইছো যে পানি খাওয়ার কারণে এখন আর উঠতে পারতেছেন, ঠিক আছে? অনেকে আছে এত পরিমাণে ইফতারি খাইছে যে এখন ওই জায়গাতে ঘুমায় পড়ছো। তো এরকম অনেকে আছে। তো যে যেখানে আসো, যে অবস্থায় আসো, আমি তোমাদের সবাইকে বলবো যে দ্রুত ক্লাসে তোমরা কি করো, দ্রুত ক্লাসে চলে আসো। সবাই সবাই সেরা একটা ক্লাস পাবো ইনশাল্লাহ। আচ্ছা, যে যে অবস্থায় আছো একটু ঝটপট ভাইয়া। আমি আগের ক্লাস করতে পারি নাই নাকি কি করব? আগের ক্লাস করতে না পারলে সমস্যা নেই, এই ক্লাসটা করো। এই ক্লাসে আমি অনেক কিছু দেখাবো। বিদ্রোহী কবিতা লাস্টে যে পর্যন্ত শুরু করব ওই জায়গা থেকে আমি অনেক কিছু তোমাদেরকে দেখাই দিব, যে জায়গাতে তোমার আগের ক্লাসটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। তোমরা যারা আসো, যে যেখান থেকে আসো, হৃদয়ের চিরন্তন সুখী হৃদয়ের ক্লাসে তোমরা সবাই চলে আসো। আরেকটা কথা হচ্ছে তোমাদের ফ্রেন্ড আছে না, তোমার বান্ধবী আছে, ক্লোজ বান্ধবী, তারপর তোমার ক্লোজ ফ্রেন্ড আছে, এই গ্রুপে 3-4 জন মিলে একসাথে ক্লাস করতেছো, ওদেরকেও ডাক দিয়ে নিয়ে আসো যে খাওয়া দাওয়া খুব হয়েছে, এবার ক্লাসে আয়, বুঝছো? ক্লাসে নিয়ে আসো। অনেকে সালাম দিতেছ, ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা সবার? রাকিব শিকদার বলতেছে কী অবস্থা সবার? আচ্ছা, একদম ক্লাসটার জন্য ওয়েট করতেছিলাম। আচ্ছা, যাই হোক, তো যে যে অবস্থায় আসো সবাই একটু চলে আসো। হ্যাঁ, সবার কমেন্টই দেখতেছে। হ্যাঁ, বাহ, তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, বুঝছো? তোমরা অনেক ক্রিয়েটিভ, বুঝছো কি? তোমরা অনেক ক্রিয়েটিভ, বুঝছো কি? একদম আমি ক্লাসের অপেক্ষায় অপেক্ষিত। আমি আপনার ক্লাসের অপেক্ষায় অপেক্ষিত, মানে সে কাব্যিক হয়ে গেছে, বুঝছো কি? মিম ইসলাম, অপেক্ষায় অপেক্ষিত আমি। বর্ণা বলতেছো ভাইয়া কেমন আছেন? ভাইয়াকে জিজ্ঞেস করা লাগে যে ভাইয়া কেমন আছেন। ভাইয়া হচ্ছে চিরন্তন সুখী। হ্যাঁ, হৃদয় ভাই হচ্ছে চিরন্তন সুখী মানুষ, সবসময় সুখী থাকে, বুঝছো কি? যার ফলে চিরন্তন সুখী। কিন্তু আজকের ক্লাসে যদি অ্যাটেন্ড কম থাকে পোলাপান, তাহলে মনে হচ্ছে চিরন্ত দুঃখী হয়ে যাবো, ঠিক আছে? যার ফলে তোমরা যে যেখানে আসো তোমরা সবাই একটু রেসপন্স করো, করো, একটা করে কমেন্ট করো। কমেন্টে এসে বন্ধু বান্ধবদের মেনশন করো, মেনশন করে নিয়ে আসো। প্রথম ক্লাস করছি স্যার। আচ্ছা, প্রথম ক্লাস করছো, আশা করি প্রথম ক্লাস করার পরে তোমার এই ক্লাস ভালো লাগবে, এবং এই ক্লাস ভালো লাগার পরে তুমি আমাদের পেইড বেসে ভর্তি হয়ে যাবে, এটুকু আমি বিশ্বাস রাখি আর কি। ভাই নোটিফিকেশন কেন আসে না, কী বলবো বলো? আচ্ছা, যাই হোক, আজকে যারা প্রথমে ক্লাস করতেছো, বা আজকে যারা প্রথম ক্লাস করতেছো, আমাদের ক্লাস যারা করো নাই আগে, আশা করি তোমরা আমাদের ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা। দেখার পরে আমি মনে করি যে আজকের ক্লাস করার পরে আমি মনে করি যে তোমার আমাদের যে পেইড বেসে চলতেছে FRP 4.1 রিস্টার্ট বেস, FRP 4.1 রিস্টার্ট বেস, যেটা সে বিস্তারিত প্রথম ক্যাপশনে দেওয়া আছে, ওই কোর্সে তুমি ভর্তি হইতে বাধ্য হয়ে যাবে আজকের ক্লাসটা করার পরে। আমি এতটুকু বিশ্বাস করি, ঠিক আছে? যারা ভর্তি হয় না, ভর্তি হয়ে যাও। যারা FRP 4.0-তে আসো, তোমরা তো জানো যে আসলে আমরা কতটুকু তোমাদেরকে দেই। হ্যাঁ, কতটুকু তোমাদেরকে দেই বা কীভাবে পড়াই, এটা তো তোমরা সবাই জানো, ঠিক আছে? মেহেদি বলতেছে ভাইয়া ক্লাস শুরু করার আগে একটা মোটিভেশন প্লিজ। কি মোটিভেশন দেওয়া হলো? জীবনটাই তো একটা মোটিভেশন, ঠিক আছে না? জীবনটাই একটা মোটিভেশন। তুমি বেঁচে আসছো, এটাই একটা মোটিভেশন, ঠিক আছে? কিন্তু বেঁচে থাকার পরেও বেঁচে থাকা আছে, মানে তুমি তো বেঁচে আসছো, এই বেঁচে থাকা প্রত্যেকটা মানুষের জীবনে বেঁচে থাকার পরেও বেঁচে থাকা আছে, দুঃখের পরেও দুঃখ আছে, সুখের পরে সুখ আছে। অর্থাৎ কি, মানে সুখের মধ্যেও সুখ আছে, বেঁচে থাকার মধ্যেও বেঁচে থাকা আছে, দুঃখের মধ্যে দুঃখ আছে। তার মানে বেঁচে থাকার মধ্যেও বেঁচে থাকা আছে। অনেকে তো জীবনযাপন করে না? মানে যে 5 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর জীবনযাপন করতেছে, কিন্তু 70 বছর জীবনযাপন সেই দুঃখের মধ্য দিয়েই করতেছে। সে এই দুঃখ থেকে আরো ওভারকাম করতে পারতেছে না। এরকম আছে না? অনেক আছে। কিন্তু তুমি মনে করো তোমার লাইফে যে অবস্থায় তুমি জন্মগ্রহণ করছো, যে পরিবেশে তুমি জন্মগ্রহণ করছো, যে অবস্থানে তুমি জন্মগ্রহণ করছো, যদি এই অবস্থান থেকে তুমি নিজেকে একটু উন্নতি না করতে পারো, তাহলে তোমার মতো দুঃখী মানুষ এই পৃথিবীতে আর নাই। তো এই জায়গা থেকে তুমি তোমার কি করতে হবে, একটু ডেভেলপ করতে হবে। তোমরা যারা মনে করো যে ক্লাস 8-এ A+ পাও নাই, ক্লাস 10-এ A+ পাও নাই, তারপরে সে তোমার JSC-তে A+ হয় না, PSC-তে A+ পাও নাই, তোমার মনের মধ্যে একটু স্বাদ জাগে না যে একটা A+ পাই? আমিও সবাইকে বলি যে আমি A+ পাইছি। অর্থাৎ কি, তোমার অবস্থান থেকে তুমি কি চাও না যে একটু উন্নতি করার? সবাই তো চায় না?
সবাই চায় লাইফের উন্নতি করার, লাইফে চাকা ঘোরানোর জন্য, ঠিক আছে, ভাগ্যটাকে একটু চেঞ্জ করার জন্য সবাই চায়। এটা গর্ব করে বলার জন্য আমি ভালো রেজাল্ট করছি, এটা সবাই চায় একটা চিৎকার দিয়ে বলার জন্য যে আমি ভালো রেজাল্ট করছি। তো তোমারও উচিত যে তোমার লাইফের, তোমার ভাগ্যের চাকাটা তোমারই ঘোরানো উচিত। আর সেটা কিভাবে ঘোরাইবা? সেটা হচ্ছে তুমি তোমার মতো করে ইন্টারমিডিয়েটে ভালো একটা রেজাল্ট করে ভাগ্যের চাকাটা ঘোরাও। যারা আইগে এ প্লাস পাইছো, যারা এসএসসিতে এ প্লাস পাইছো, তারা ইন্টারমিডিয়েটে যারা আমার ক্লাস করতেছো, তোমাদেরকে আমি বলবো তুমি বোর্ডের মধ্যে স্ট্যান্ড করো, তোমার বোর্ডে ফার্স্ট হয়ে যাও, যাতে সবাই বলে, ধরো সিলেট বোর্ডে কেউ ক্লাস করতেছো, আমার সিলেট বোর্ডে তুমি ফার্স্ট হয়ে যাও, সবাই যাতে বলে সিলেট বোর্ডে ফার্স্ট হয়ে গেছে, ঢাকা বোর্ডে ফার্স্ট হয়ে গেছে, রাজশাহী বোর্ডে ফার্স্ট হয়ে গেছে, ময়মনসিংহ বোর্ডে ফার্স্ট হয়ে গেছে, কুমিল্লা বোর্ডে ফার্স্ট হয়ে গেছে। অর্থাৎ কি, যে বোর্ডে পরীক্ষা দিচ্ছ এই বোর্ডে তুমি কি হয়ে যাও, একবারে ফার্স্ট হয়ে যাও। তুমি দেখায় দাও যে আমি আগে এ প্লাস পাইছিলাম, এখন আমি ফার্স্ট হয়ে গেছি, ঠিক আছে। বোর্ডের মধ্যে যারা এ প্লাস পাও নাই, তারা এ প্লাস পাও, তারাও ফার্স্ট হয়ে যাও, স্ট্যান্ড করো বোর্ডের মধ্যে। বোর্ডে স্ট্যান্ড করলে তোমাকে একটা বৃত্তি দেয়, বৃত্তিটাও পাবে, এই অনেকগুলো টাকাও পাবে, অনেক কিছু, সম্মানের অভাব নেই। তো এই সম্মানের জায়গাটা তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, করতে হবে, না করলে হবে না। কারণ হচ্ছে ভাগ্যের চাকা সবাই ঘুরাইতেছে, তুমি যে অবস্থানে আছো ওই অবস্থান থেকে তুমিও তোমার ভাগ্যের চাকাটা ঘোরানোর চেষ্টা করো। কারণ হচ্ছে যা একটা কাজ, রবীন্দ্রনাথের একটা কথা আছে যে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। অর্থাৎ কি, জন্ম তোমার যে জায়গাতেই হোক, কিন্তু তোমার কর্মটা যাতে ভালো হয়। কারণ কর্মই মানুষকে বাঁচাই তোলে, কর্মই মানুষকে পরিচিত করে তোলে, সমাজের মধ্যে পরিচিত করে তোলে। আর বাংলাদেশের মতো একটা জায়গাতে একটা ভালো রেজাল্ট করলে তুমি মনে হচ্ছে তোমার পুরো এলাকায় একটা পরিচিতি পেয়ে যাবে। তো এর জন্য আমি মনে করি যে তোমার কি করা উচিত, তোমার ভাগ্যের চাকা ঘোরানোর জন্য হলেও তোমার একটা ভালো রেজাল্ট করা উচিত, যেহেতু তুমি পড়াশোনা করতেছো। কি একটা মোটিভেশন দিলাম না, ব্যাপক কথা বলে ফেললাম একসাথে। যাই হোক, অনেক বড় মোটিভেশন না। আচ্ছা চলো আমরা এবার আমরা কি চলো এবার আমরা ক্লাস শুরু করি, চলো আমরা এবার ক্লাস শুরু করি, ঠিক আছে। আচ্ছা চলো লাস্ট স্টার্ট, আজকে ক্লাস শুরু করবো। আমি ক্যাপা দুর্বাসা, বিশ্বমিত্র শিষ্য, আমি দাবানল দাহন করিব বিশ্ব, আমি উন্মন উদাসীর, আমি বিধবার বুকে কন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশির। আচ্ছা আমরা প্রত্যেকটা লাইন আর সুন্দরভাবে একটু একটু করে ব্যাখ্যা করবো, ব্যাখ্যা করে আমরা আগাবো, ঠিক আছে। আর তোমাদের আরো একটা আপডেট দেই, আমাদের কোর্সে মোটামুটিভাবে স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। যারা এসে তোমরা গিফটের জন্য, মানে আমাদের কোর্সে যারা 200 ভিতরে থাকবে গিফট পাওয়ার জন্য আর কি, 200 ভিতরে যারা থাকবে ভর্তি হবা, তাদেরকে আমরা একটা গিফট দিব। সেই গিফটটা কি? সেই গিফট হচ্ছে আমাদের চলশিকি লোগোযুক্ত একটা ব্যাগ পাবা, তুমি বুঝছো কি, চলশিকি লোগোযুক্ত একটা ব্যাগ পাবা। তারপর এসে যারা 200 মানে বান্ডেল কোর্সে থাকবা তাদের ব্যাগটা পাবা। আর যারা মনে হচ্ছে সিঙ্গেল কোর্সে থাকবা তাদেরকে আমরা একটা টি শার্ট দেবো, কিন্তু 200 ভিতরে থাকতে হবে। অলরেডি আমাদের 100+ কভার করে ফেলছে ভর্তি। তো তোমরা যারা ভর্তি হো নাই, ভর্তি হয়ে যাবে, ঠিক আছে, ব্যাগটা পাওয়ার জন্য আর কি। যাই হোক, যারা ভর্তি হয় না ব্যাগটা পাওয়ার জন্য ভর্তি হয়েছে, ঠিক আছে। তো এই জায়গায় যেটা বলতেছে, আমরা এই কবিতার প্রতিটা লাইন পড়বো ইনশাল্লাহ। তোমরা সবাই কমেন্ট করো যে রেডি, তোমরা সবাই কমেন্ট করো যে রেডি, তোমরা সবাই একটু কমেন্ট করো যে রেডি, ভাইয়া রেডি, সবাই কমেন্ট করো, তোমরা সবাই কমেন্ট করো যে রেডি। হ্যাঁ, তোমরা সবাই একটু কমেন্ট করো যে রেডি। আর ক্লাসের রেসপন্স এত কম কেন, স্টুডেন্ট এত কম কেন? হ্যাঁ, তোমরা সবাই একটু কমেন্ট করো যে রেডি। যারা FRB 4.0 আসো তো আসো, ঠিক আছে। আর যারা FRB 4.0 নাই, তোমরা ভর্তি হয়ে যাও, ঠিক আছে। তুমি চাইলে সিঙ্গেল কোর্সে ভর্তি হতে পারো, তুমি চাইলে ডাবল কোর্সে ভর্তি হতে পারো, তুমি চাইলে সিঙ্গেল সাবজেক্টে ভর্তি হতে পারো, তোমার যেমনি ইচ্ছা সেমনি ভর্তি হতে পারো তুমি চাইলে। তো সবাই ভর্তি হয়ে যায় ইনশাল্লাহ, সেরাটা পাবা, এতটুকু শিওর। তো আমাদের ভর্তি যেহেতু চলতেছে, রানিং চলতেছে, FRB 4.0 মনে করছে তা ভর্তি হয়ে যায়। আচ্ছা ভাইয়া রেডি। এবার দেখো এখানে বলছে একটা কথা, বলছে যে আমি খেপা দুর্বাসা, আমি কি, আমি খেপা দুর্বাসা, বলছে আমি খেপা দুর্বাসা। এই খেপা দুর্বাসা বলতে কি বোঝায়? প্রচন্ড রাগের অধিকারী। এই খেপা দুর্বাসা মানে কি? দেখো আমি প্রত্যেকটা কথা লিখে দিব, যার ফলে তুমি এসে আশা করি তোমার কোনো সমস্যা হয় না। কি বলছি? প্রচন্ড, খেপা দুর্বাসা মানে প্রচন্ড রাগের অধিকারী, প্রচন্ড রাগের অধিকারী। খেপা দুর্বাসা হচ্ছে প্রচন্ড রাগের অধিকারী, প্রচন্ড রাগের অধিকারী। খেপা দুর্বাসা হচ্ছে কি? খেপা দুর্বাসা হচ্ছে প্রচন্ড রাগের অধিকারী, মানে অনেক পরিমাণে রাগ। এইরকম ব্যক্তি ছিলেন উনি যে তার অভিশাপ থেকে কেউ রক্ষা পাইত না। এই যে তার যে অভিশাপ, মানে সে অভিশাপ দিত, তার অভিশাপ থেকে কেউ রক্ষা পেত না, মানে দেবতারা পর্যন্ত তার অভিশাপ থেকে রক্ষা পায় নাই। তার অভিশাপ থেকে কেউ রক্ষা পেত না, রক্ষা পায় না, তার অভিশাপ থেকে কেউ রক্ষা পায় না। তার মানে খেপা দুর্বাসাকে, খেপা দুর্বাসা হচ্ছে এমন একজন ব্যক্তি যার অভিশাপ থেকে কি কেউ রক্ষা পেত না, মানে সে এত পরিমাণে রাগী ছিল, এত পরিমাণে প্রচন্ড রাগী ছিল, যার অভিশাপ থেকে কেউ রক্ষা পেত না। বলছে আমি বিশ্বমিত্রের শিষ্য। বিশ্বমিত্র বলতে এখানে তোমার একজন পৌরাণিকের নাম বলছে, সে হচ্ছে যা মণি ঋষিদের নাম বলছে, মণি ঋষি যারা আছে প্রচুর পরিমাণে। এই ক্লাসে এত রেসপন্স কম কেন? স্টুডেন্টই নেই মনে হচ্ছে। সবাই একটু
সবাই একটু একটু রেসপন্স করে, ঠিক আছে? ক্লাসে এত স্টুডেন্ট কম হইলে হয় বলো? আচ্ছা, বলছে আমি বিশ্বমিত্র শিষ্য, মানে এখানে প্রচুর পরিমাণে পড়াশোনা করতো অধ্যাবসায়ী, হ্যাঁ, অধ্যাবসী মনি ঋষির কথা বলছে। প্রচুর পরিমাণে পড়াশোনা করতো অধ্যাবসী মনি ঋষির কথা বলছে না, মনি ঋষি, হ্যাঁ, মনি ঋষিদের কথা বলছে। মনি ঋষিদের কথা বলেছে এখানে, অধ্যাবসী মনি ঋষিদের কথা বলছে। বলছে আমি দাবানল দাহ দাহন করি বিশ্ব, অর্থাৎ কি আমি হচ্ছে অগ্নির আগুন, আমি আগুনেরও আগুন, আমি কি করি, আমি পৃথিবী পুরায় ছারখার করে দিই, এটা বলতেছে। বলছে আমি উন্মন মন উদাসীন, উন্মন মনে মানে কি আনমনা, উন্মন মানে কি আনমনা, উন্মন মানে কি আনমনা। এই যে এখানে ক্লাস করতেছো অনেকে আনমনা আসো, অনেকে আসো কি আনমনা আসো, অনেকে কি আসো আনমনা আছে। এই যে এখানে যারা ক্লাস করতেছো অনেকে আছে আনমনা, দেখা যাচ্ছে ক্লাস করতেছো আরেকজনের সাথে ফোনে রিপ্লাই দিতেছো মেসেজের, ক্লাস করতেছো দেখা যাচ্ছে একটু ক্লাস থেকে যাই বের হয়ে যা দেখা যাচ্ছে একটা ভিডিও দেখে আসতেছো, বা ওইদিকে মনে করো যে কারোর সাথে গল্প করতেছো আর ক্লাস করতেছো, এইরকম অনেকে আসতো। তো ওই রকম হওয়া যাবে না, ঠিক আছে? এদিকে তাকাও, তোমাকেই বলছি, হ্যাঁ তোমাকেই আমি দেখতেছি, তোমাকেই বলছি। কি বলছে আমি উন্মন মানে আনমনা, মন কি উদাসীন, আমি উদাসী মানে কি, উদাসী মানে এসে তোমার কি, উদাসী মানে যে এসে তোমার উদাসীন থাকে, যে আর ওই জায়গায় থাকে না, ঠিক আছে? এবার সে আমি বিধবা মানে সে সৃষ্টিকর্তা, বিধবা মানে সৃষ্টিকর্তা, বুকের কন্দন শ্বাস, কন্দন মানে কি, কন্দন মানে সে কান্না, কন্দন মানে কি, কন্দন মানে সে কান্না, কন্দন মানে সে কান্না, কন্দন মানে সে কি কান্না। বলছে শ্বাস হা হুতাশ, আমি হুতাশে, হা হুতাশ মানে কি, এই যে হা হুতাশ মানে হচ্ছে হতাশ, হা হুতাশ মানে কি হতাশ, আর হুতাশির মানে কি, হুতাশির মানে হচ্ছে সেম কথা, হুতাশির মানে কি যে হা হুতাশ করে, যে হতাশ হয়ে যায় আর কি, যে হা হুতাশ করে, হুতাশ করে অর্থাৎ কি হতাশ হয়ে যায়। তো এই জায়গায় যতগুলো লাইন ছিল প্রত্যেকটা লাইন নিয়ে কথা বলছি। কি বলছি, বিশ্বমিত্রের শিষ্য মানে তো আগেই বললাম, এই যে বিশ্বমিত্রের শিষ্য অর্থাৎ কি অধ্যাবসায় মনি ঋষির কথা বলছে, বিশ্বমিত্র শিষ্য মানে অধ্যাবসায় মনি ঋষির কথা বলছে। আচ্ছা, এটা কোন পর্তের কোন অধ্যায় আল্লাহ, এটা কোন পর্তের কোন অধ্যায়, এটা কেমন কথা, হ্যাঁ এটা প্রথম পর্তের, বাংলা প্রথম পর্তের, এটা হচ্ছে যা বিদ্রোহী কবিতা পড়াচ্ছে। আচ্ছা এবার দেখি, কি বলছে ভাইয়া, গ এবং গতে দেখাই দেবেন, হ্যাঁ দেখাই দেবো, সমস্যা নেই। বলছে আমি ক্যাপা দুর্বাসা, অর্থাৎ কি কবি নজরুল বলতেছে আমি হচ্ছে ক্যাপা দুর্বাসা, অর্থাৎ প্রচন্ড রাগের অধিকারী, আমি যদি অভিশাপ দেই তাহলে পৃথিবী চারকার হয়ে যাবে, এটা বলতেছে। আবার বলতেছে আমি বিশ্বমিত্রের শিষ্য, আমি আবার অনেক কি মনির ঋষি, অনেক পড়াশোনা করি, অনেক জ্ঞানী, এটাও বলতেছে। আবার বলতেছে আমি দাবানল দাহ দাহন করি বসে, আমি কি করবো আগুন দিয়ে পুরো অন্যায় অত্যাচার যেখানে আছে সব পুরো সারকার করে দেবে, এটা বলতেছে। বলছে আমি উন্মন উদাসীন, আমি আবার কি যারা হচ্ছে উদাসীন থাকে, যারা হচ্ছে হতাশায় থাকে, যে যারা হচ্ছে হতাশায় থাকে, যারা হচ্ছে এই যে বিধবাকে কন্দন, অর্থাৎ কি যারা দুঃখে কষ্টে আছে, আমি আবার তাদের কি তাদের ব্যথায় আমি আবার কি হই ব্যতীতও হই, অর্থাৎ কি এখানে দুইটা ভাবে কথা বলতেছে উনি বলতেছে ক্রন্দন মানে কি, আবার বলেন ক্রন্দন মানে হচ্ছে কান্না, এই যে লিখে দিচ্ছি কান্না। তো আবার কি বলছে এখানে উনি দুইটা কথা বলছেন কাজী নজরুল ইসলাম, যে দুইটা কথা কি, একটা কথা বলছে যে আমি হচ্ছে যা হাহুতা সুস্তাসী, অর্থাৎ একটা কথা হচ্ছে যারা হতাশায় থাকে, যারা দুঃখ কষ্টে আছে, কবি নজরুল তাদের ব্যথায় কি হন ব্যতীত হন। আরেকটা কথা বলছে যে এই পৃথিবীতে যত অন্যায় আছে, যত অত্যাচার আছে, যত অবিচার আছে, সব অত্যাচার অভিশাপ উনি কি করবেন অভিশাপ দিবেন, আর তার অভিশাপে কি করবে সব কিছু পুরে সারকার হয়ে যাবে, এটা বলতেছেন কবি নজরুল। আচ্ছা এবার যদি আমরা একটু ব্যাখ্যাতে যাই, তো ব্যাখ্যাটা কি বলছে দেখো, ব্যাখ্যাটা বলছে দেখো কি বলছে, যে পুরাণ থেকে জানা যায় দুর্বাসা একজন ক্রোধ সম্পন্ন ঋষি ব্যক্তি ছিলেন, দুর্বাসা একজন কি ছিলেন ক্রোধ সম্পন্ন মানে খুবই রাগান্বিত একজন ঋষি ব্যক্তি ছিলেন। আর বিশ্বমিত্র হচ্ছে একজন অধ্যাবসায়ী মনি ঋষি, বিশ্বমিত্র ছিলেন কি একজন অধ্যাবসায় মনি ঋষি ছিলেন। তিনি নিজেকে রাগান্বিত ঋষি, অর্থাৎ কি কবি নজরুল নিজেকে রাগান্বিত যে ঋষি আছে, ঋষি দুর্বাসা আছে ও অধ্যাবসায়ী যে ঋষি বিশ্বমিত্রের সাথে তুলনা করছেন। তিনি দাবানলের আগুন দিয়ে নষ্ট পৃথিবীকে কি করবেন পুরো চারকার করে দেবেন, কে আমাদের কাজী নজরুল কি করবেন যে নষ্ট পৃথিবীকে বা বিধবা কিভাবে সৃষ্টিকর্তা হতে পারে। আরে আমি বিধবার বুকের কন্দন শ্বাস, বিধবা এনে সৃষ্টিকর্তা হয়েছে কেমনে, বিধবার বুকের কন্দন শ্বাস, বিধবা বুঝো না, বিধবা কোনোদিন সৃষ্টিকর্তা নেই, বিধবা মানে যার স্বামী নাই। আচ্ছা দেখো কি বলছে, তো তুলনা করছে তিনি দাবানলের আগুন দিয়ে কি করবেন নষ্ট পৃথিবীর চারকার করে দেবেন। আবার বলতেছে আবার যারা হতাশায় দিন কাটায়,
তাদের হতাশায় উদাসীনতার কারণ তিনি বুঝেন, অসহায়ের বুকের কান্না ভরা শ্বাসের যন্ত্রণাও কি তিনি অনুভব করতে পারেন। এই কথাটাই বলছে, আর কিছু না। ও ভাইয়া বইয়ের সাথে তো মিল পাচ্ছি না। বইয়ের সাথে মিল পাবা, খুঁজে দেখো, লাইন আছে, খুঁজে দেখো, লাইন আছে। আচ্ছা, খুঁজে দেখো, লাইন আছে। আচ্ছা, এবার এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? যেটা বললাম এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? বলো। হুতাশির মানে কি? যে হতাশায় থাকে, যে হতাশায় থাকে সেই হচ্ছে হুতাশি। হ্যাঁ, গ এবং ঘ বুঝাই দিব, ঠিক আছে? গ এবং গ কেমনে পড়তে হয় এটা বুঝাই দিব, এবং আমি দেখাইও দিব যে কোন জায়গাগুলো থেকে উত্তর আসে। এই পর্যন্ত বুঝতে পারছি সবাই? বুঝতে পারছে? এই পর্যন্ত সানজিদার নোটস নেহা বলছো না, কি বুঝো নাই? বলো না ভাইয়া, কি বুঝো নাই? নো প্রবলেম। আচ্ছা, বুঝো নাই কি তোমরা? বলো না ভাইয়া, বুঝতে পারছি। আর কেউ উল্টাপাল্টা কমেন্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে? মন দিয়ে ক্লাস করে, হ্যাঁ, উল্টাপাল্টা কমেন্ট করার কোনো দরকার নেই, কেমন? 27 লাইনে আছে, ও একজনের লাইনও গনে ফেলছে যে কত লাইনে আছে। দেখছো কি পরিমাণ ট্যালেন্ট তোমরা? বলো, অনেক ট্যালেন্ট তোমরা, হ্যাঁ, বাপরে বাবা যায়, তোমরা অনেক ট্যালেন্ট। আচ্ছা, সবার কাছে ক্লিয়ার, বুঝছি ভাইয়া। তাহলে আমরা সামনে আগাই, সামনে আগাই আমরা। তাহলে আমরা আরেকটু সামনে আগাই, দেখো কি বলছে। বলতেছে, আমি বঞ্চিত বেতা পথবাসীর চির গৃহহারা যত প্রতীকের। অর্থাৎ কি কাজী নজরুল কি? কাজী নজরুল হচ্ছে বঞ্চিত বেতা, যারা এসে বঞ্চিত, সমাজে বঞ্চিত যারা, তাদের কথা বলতেছে, যারা সমাজ থেকে বঞ্চিত। হ্যাঁ, এই বঞ্চিতদের কি উনি, এই বঞ্চিত বেতা, তাদের যে বেতা, পথবাসী চির গৃহহারা মানে ঘরবাড়ি হারানোর যত প্রতীক আছে, পথচারী যারা আছে, তাদের কথা উনি বলতেছে। কি বলতেছে? যে আমি অবমানিতের, অবমানিতের মানে কি? যারা অপমানিত, যারা অপমানিত, এই যারা অপমানিত, অপমানিত, যারা কি অপমানিত, অপমানিত মানে কি? যারা অপমানিত। এই যে তোমরা যারা আছো, তোমরা, তোমাদের কি, তোমার লাইফে কি কখনো কেউ তোমাকে অপমান করে নাই? অবশ্যই তোমাকে অপমান করছে, করছে না? মানে কোনো না কোনো ক্ষেত্রে হইলো তোমাকে ছোট করে কেউ না কেউ কথা বলছে, বলছে কিনা? বলছে না? তো কোনো না কোনো ক্ষেত্রে তোমাকে অপমান করে কথা বলা হয়েছে, কোনো না কোনো ক্ষেত্রে তোমাকে ছোট করে কথা বলা হয়েছে। তো এই যে তোমাকে ছোট করে কথা বললো, এই যে তোমাকে গুরুত্ব দিল না, অনেক জায়গা আছে, অনেক ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে তোমাকে গুরুত্ব দেওয়া হয় না। আছে না এরকম ক্ষেত্র? তোমার জীবন নাই এরকম কাহিনী? অবশ্যই আছে তোমার জীবনে এরকম কাহিনী, যে তোমাকে ছোট করে কথা বলছে, তোমাকে অপমান করছে, তোমাকে গুরুত্ব দেয় নাই। আছে না? অবশ্যই আছে। তো তোমার লাইফে এই যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলা, এই ঘটনাগুলাই তোমার লাইফে তোমাকে মনে করো যে বড় করে তোলার জন্য, এই ঘটনাগুলাই যথেষ্ট। তুমি যদি এই ঘটনাগুলো মাথায় নাও যে আমি এই জায়গা থেকে অপমানিত হয়েছিলাম, আমি এই জায়গা থেকে কষ্ট পাইছিলাম, এই জায়গার মানুষগুলো আমাকে ছোট করে কথা বলছিল, এই বিষয়টার জন্য আমাকে ছোট করে কথা বলছিল, এই সবগুলা যদি প্রতিশোধ নিতে চাও, এই সবগুলার প্রতিশোধ তুমি এক ব্যক্তি নিতে পারবা। সেটা হচ্ছে তোমার লাইফে সাকসেস। তোমার লাইফে তুমি যদি সাকসেস হও, তাহলে তুমি এই সবগুলা ঘটনার একটাই জবাব, সেটা হচ্ছে সাকসেস। নীরব নিস্তব্ধ একটা জবাব। মানে তোমার মারামারি করতে হবে না, তোমার কথা দিয়ে কারোর সাথে তোমার ঝগড়া কইরা কারোর সাথে তোমার জিততে হবে না। তুমি জাস্ট কি করো? নীরবভাবে তুমি নিজেকে গড়ে তুলো, নিজের জায়গা থেকে নিজেকে ব্যাস্টার দিয়ে গড়ে তুলো, তুমি তোমার সর্বোচ্চ অবস্থানে পৌঁছে যাও। দেওয়ার পর দেখো তুমি, তারপর তুমি দেখো যে দেখবা এমনিই তোমার এটা প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। কারণ ওই মানুষগুলাই তখন তোমাকে নিয়ে গর্ব করবে, ওই মানুষগুলাই তোমাকে নিয়ে আলোচনা করবে, ওই মানুষগুলাই তোমাকে প্রায়োরিটি দিবে। তখন তখন তুমি মিটমিট করে হাসবা আর বলবা, একটা সময় আমাকে যারা অপমান করতো, আজকে তারা আমাকে নিয়ে গর্ব করতেছে, তারা আমাকে প্রায়োরিটি দিচ্ছে। ওইটা তখন তুমি কি করবা? তখন উপলব্ধি করতে পারবা, বুঝছো? কিন্তু এটার জন্য কি করতে হবে? তোমাকে আগে সাকসেস হতে হবে। বল, একটা কথা আছে না যে প্রতিশোধের মুখ্য উপায় হচ্ছে সফলতা। অর্থাৎ কি তোমার জীবনের সবচেয়ে মুখ্য উপায়, উত্তম জবাব হচ্ছে সফলতা। প্রতিশোধ নেওয়ার সবচেয়ে উত্তম জবাব, তো এই জবাবটা তোমাকে দিতে হবে, সেটা তোমার সফলতার মাধ্যমে। আচ্ছা, যাই হোক, অতিরিক্ত কথা বলি খালি, হ্যাঁ। আচ্ছা, কি বললাম? তো কি বললাম? যে বলছে আমি বঞ্চিত বেতা, আমি কি, আমি এসে অবমানিত, বঞ্চিত বেতা পথবাসী চির গৃহরা যত প্রতীকের। বলছে আমি অবমানিতের, অবমানিতের মানে কি? অপমানিত, অপমানিতের মানে কি? অপমানিত। বলছে মরম বেদনা, মরম বেদনা মানে কি? মরম মানেছে মন, মরম মানেছে কি? মন। তাহলে মন বেদনা, তার হচ্ছে বিষ জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। প্রিয় লাঞ্ছিত, লাঞ্ছিত মানে কি? এটাও যারা অপমানিত হয়েছে তাদেরকে বলা হয় লাঞ্ছিত। যারা কি হয়েছে? যারা
অপমানিত হয়েছে, অপমানিত হয়েছে, অপমানিত, যারা অপমানিত হয়েছে তাদেরকে কি বলা হয়? লাঞ্ছিত বলা হয়। তার মানে লাঞ্ছিত হয়েছে যারা অপমানিত হয়েছে। বুকে গতিফের, গতিফের মানে কি? আবার ফিরাই দিবে আর কি। গতিফের মানে কি? তাদের বুকে আবার কে আশার আলো সঞ্চার ঘটাবে, তাদের বুকে আবার কি করবে? আশার আলোর সঞ্চার ঘটাবে। তো কাজী নজরুল এই জায়গাটাতে কি বলতেছে দেখো, এই জায়গাটাতে কি বলতেছে দেখো, এই জায়গাটাতে বলতেছে যে সকল প্রকার, এই জায়গাতে কাজী নজরুল বলতেছে সকল প্রকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তার বিদ্রোহের বাণী উচ্চারিত হওয়ার, যারা অত্যাচারিত মানে সকল প্রকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তার বিদ্রোহের বাণী উচ্চারিত হওয়ায় যারা অত্যাচারিত, যারা শোষিত, যারা নিপীড়িত হয়েছে তাদের পক্ষ নিয়ে, মানে যারা অপমানিত, যারা হচ্ছে গৃহহারা প্রতীক, যাদের ঘর বাড়ি ছাড়তে হয়েছে, যাদের কিছুই নাই, তাদের পক্ষ নিয়ে উনি বলতেছেন, দৃঢ়কণ্ঠে উচ্চারণ করতেছেন, কি করতেছেন? তিনি সকল প্রকার বঞ্চিত পথবাসী গৃহহীন লাঞ্ছিতদের পক্ষে তাদের বুকের আশার সঞ্চার ঘটাবেন তিনি। এই যে লাস্ট লাইনে যেটা বললো যে তাদের বুকে কি করবেন? আশার সঞ্চার ঘটাবেন তিনি। কে ঘটাবেন? এটা কাজী নজরুল ইসলাম। কি বুঝতে পারছি? এই দুটা লাইন, এই দুটা লাইন কারো কাছে কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন? এই দুটা লাইন কারো কোনো কোয়েশ্চেন? এই দুটা লাইনে সুনেরা নাকি বলতেছে ভাই আমি আপার 4.1 বলতেছি, কিন্তু আমাকে এখন প্রাইভেট গ্রুপে অ্যাড করায় না। তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করবে, এটা নিয়ে টেনশন করো না, ঠিক আছে? তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করবে। এটা মরম মানে কি? মরম মানে তো বললাম, এই যে মরম, মরম মানে এসে মন, মরম মানে এসে মন, এটা তো বললাম। যারা FRB 4.1 মরম মানে এসে মন, যারা FRB 4.1 কোর্সে ভর্তি হইছো তোমাদেরকে বলতেছি তোমাদের প্রাইভেট গ্রুপে অবশ্যই অ্যাড করে দেবে, এটা নিয়ে টেনশন করো না। আর যারা ভর্তি হও নাই, আমাদের প্রত্যেকের ক্লাস তো তোমরা করছো, ঠিক আছে না? সবার ক্লাস তো করছো, ICT ক্লাস করছো, ইংরেজি ক্লাস করছো, বাংলা আমার ক্লাস করছো, বাংলা ম্যামের ক্লাস করছো, তারপরে যা পরিণীতে ক্লাস করছো তৌফিকুর রহমান ভাই, তারপরে রাব্বি ভাইয়ের ভূগোল ক্লাস করছো, সমাজকর্ম ক্লাস করছো, তারজিনাপুর অন্তরাপুর যুক্তিবিদ্যা ক্লাস করছো, গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস করছো, মোটামুটি সব টিচারেরই ক্লাস করছো, করছো না? ইপু ভাইয়ের পরিসংখ্যান ক্লাস করছো, সবাইকে ক্লাস করছো সবগুলা। তো এই জায়গা থেকে তোমার কি মনে হয় যে আমরা কি তোমাদেরকে বেস্ট দিব কিনা, বা তোমার কি মনে হয় না আমরা তোমাদেরকে বেস্ট আসলেই দিব? আসলেই দিব বেস্ট মনে হয় না তোমার? যদি মনে হয়ে থাকে ওই জায়গা থেকে, তাহলে ভর্তি হয়ে যাও, দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে? এই ক্লাস শেষ হওয়ার আগে আগে ভর্তি হয়ে যাও তারা ক্লাস করতেছে। আচ্ছা কি বললাম এখানে? আবার বলার জন্য বলতেছে না? আবার বলার জন্য বলতেছে। আচ্ছা আবার একটু যদি বলি যে আমি বঞ্চিত বেতা পথবাসী চির গৃহহারা যত প্রতীকে, অর্থাৎ কি কাজী নজরুল ইসলাম বলতেছে অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে যে কথা বলতেছে, যারা বঞ্চিত, যারা পথবাসী, যারা গৃহহারা, আমি তাদের পক্ষ নিয়ে বলতেছে, আমি তাদের বুকে আবার কি আশার আলো সঞ্চার করাবো, আমি তাদের বুকে আবার কি আলো ফিরাই দেবো, এটা বলতেছে। তাদেরকে আমি আবার কি ভালো একটা জায়গায় অবস্থান করাবো, এটাই বলতেছে কাজী নজরুল। বলতেছে আমি অপমানিত মানে কি? অপমানিত মানে কি? অপমানিত, আমি অপমানিতের মরম মানে কি? মন বেদনা। অর্থাৎ কি কাজী নজরুল ইসলাম অপমানিতের মন বেদনা বুঝেন, বিষ জ্বালাও বুঝেন। প্রিয় লাঞ্ছিত হয়েছে যারা অপমানিত, তাদের বুকে আবার কি করবেন উনি? আশার আলোর সঞ্চার ঘটাবেন। এই কথা বলছে এই জায়গাতে। আশা করি বুঝতে পারছে সবাই। আচ্ছা আশা করি বুঝতে পারছে সবাই। আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছে। এবার আমরা নেক্সট যাই। অতিরিক্ত কমেন্ট করার কোনো দরকার আছে? বলো, যাহা বলি তাহা কমেন্ট করবো। হ্যাঁ, অতিরিক্ত কমেন্ট করার কি দরকার? এরপর বলতেছে নেক্সট কি বলতেছে? আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পড়বি হাওয়া, আমি প্রতীক কবির গভীর রাগিনী বেনবিনে গান গাওয়া। প্রতিটার ওয়ার্ড বাই ওয়ার্ড আমি লিখে দিব, তোমরা একটু দেখো। এনু মলয় বলছে না, একটা কথা বলছে মলয় কি বলছে? মলয়। দেখো তোমরা কই তাকো আমি বুঝি না, ঠিক আছে? যখন বলে ফেলি তখন তোমাদের মনে থাকে না, মনে হয় যে মনে নাই, ঠিক আছে, জানো না। তো এই যে বায়ুমলয় বলছে কি, এই যে বায়ুমলয় বলছে, তো এই বায়ুমলয় বলতে কি বুঝাইছে? এই যে বায়ুমলয়, উত্তর বায়ুমলয়, এই মলয় মানে হচ্ছে মলয় পর্বতকে বুঝাইছে। কি বুঝাইছে? মলয় পর্বতকে বুঝাইছে, মলয় পর্বত। একটু পরে দেখা যাবে এই কথাটাই কেউ না কেউ শুনছে না, সে এসে কি করবে? বলবে যে ভাই এই মলয় মানে কি, এটা আবার বলেন। কারণ কি? কারণ সে কমেন্ট করাই ব্যস্ত, আজে বাজে কমেন্ট করাই ব্যস্ত। সে কি করতেছে? আজে বাজে কমেন্ট করতেছে, সে ক্লাসে মনোযোগ নেই, এর জন্যই সে এই অবস্থা। হেই এদিকে তাকায়। আর একটা যদি আজে বাজে কমেন্ট দেখছি তোমাদের খবর আছে, অতিরিক্ত কমেন্ট করবে না, ঠিক আছে? কি বললাম? মলয় পর্বত। তারপর সে অনিল উদাসী পড়বি বায়ু। অনিল মানে হয়েছে বায়ু, অনিল মানেও কি বায়ু, অনিল মানে কি? অনিল মানে হয়েছে বায়ু, বায়ু মানে কি? বাতাস, অনিল মানেও বায়ু। উদাস পড়বি হাওয়া বলছে কি? উদাস পড়বি হাওয়া। পড়বি হাওয়া মানে কি জানো?
এই যে পূর্বী হাওয়া বলো না, এই পূর্বী হাওয়া বলতে হচ্ছে যে বাতাস কোন দিকে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কি বলছে? বাতাস কোন দিকে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে একজন কানিজ ফাতিমা বলছে এই যে অনিল কি দেখছো, এই যে অনিল কি, এই যে মাত্র আমি বললাম যে অনিল মানে বায়ু, অনিল মানে বাতাস, কিন্তু সে মন দিয়ে ক্লাস করে না। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে সমস্যা। আমি তো আগেই বলছি যে তোমাদের এই সমস্যাটা সবার থাকে। এরপর দেখি রুকায়া মানে একটা কমেন্ট করছে তোমরা সবাই কমেন্ট বন্ধ করো, নিজেই কমেন্ট করছে যে তোমরা সবাই কমেন্ট বন্ধ করো, এটা বলারও দরকার নেই। ঠিক আছে, আচ্ছা আরেকজন এসে কমেন্ট করছে আমাকে দমক দেবে না, আমি মন দিয়ে ক্লাস করতেছি, অর্থাৎ কি সে নিজেও কমেন্ট করে এটা বলতেছে। হেস, মলয় পর্বত মানে মলয় পর্বত নাকি বায়ু পর্বত? মলয় পর্বত, মলয় মানেছে মলয় পর্বত বলেছে, মলয় মানেছে তো মলয় পর্বত বলা হয়। আচ্ছা পূর্বী হাওয়া মানে কি? বাতাস কোন দিকে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বাতাস কোন দিকে যাবে, কোন দিকে যাবে, কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই, তার কোনো কি নাই, তার কোনো ঠিক নেই, ঠিক নেই। বাতাস কোন দিকে যাবে তার কোনো কি নাই, ঠিক নেই। এটাকে আমরা কি বলি? পূর্বী হাওয়া। পূর্বী হাওয়া, বাতাস কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই। তোমাদের লাইফটা সেম, এখন যে তোমাদের লাইফ, এই লাইফটা সেম। তোমরা যদি নিজেদের লাইফটাকে প্রপার ইউজ না করো তাহলে তোমাদের লাইফ কোন দিকে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বলছো কি একটু চুপটা বন্ধ করে ভাবিও, পড়াশোনা যারা করো না একটু চুপটা বন্ধ করে ভাবিও যে 5 বছর 6 বছর পরে আমার লাইফটা কোথায় যায় দাঁড়াবে, আর 2-3টা বছর পর আমার লাইফটা কোথায় যায় দাঁড়াবে, এটা একটু ভাবিও। ঠিক আছে, জীবন নিয়ে ভাবতে হবে রে ভাই, এখন থেকে ভাবতে হবে। কারণ এখন অনেক সময় হয়েছে, অনেক বয়স হয়েছে না, খালি ইন্টারমিডিয়েটটা পাস করো না, পাস করে অনার্সে ভর্তি হো, যে ছেলেগুলো আছে না তখন বুঝবা বাপের কাছ থেকে 500 টাকা 600 টাকা পকেট খরচ না এইগুলো নিতে কত কষ্ট লাগবে। ঠিক আছে, মনে হবে যে আসলে আমি একটা বোঝা হয়ে গেছে। তোমার আব্বু না করবে না কোনোদিন দিতে, কিন্তু তোমার নিজের কাছে খারাপ লাগবে তখন। তো এখন থেকে সিরিয়াস হো, বুঝছো কি, ভালো একটা অবস্থানে যাওয়ার জন্য এখন থেকে সিরিয়াস হো, আর নাহলে তোমার জীবন কোন দিকে যাবে তুমি নিজে বলতে পারবে না। ঠিক আছে, আর অনেকে আছে, আর অনেকে আছে কি এই যে একটু আগে ক্লাস করতেছে এখন 213 জন হয়ে গেছে, এই হচ্ছে তোমাদের অবস্থা। কিসের ক্লাস কিসের কি, তোমাদের জীবন নিয়ে তোমরা ভাবো, কি আর বলো, দুঃখের কথা। বলছে কি আমি উত্তর বায়ু মলয় পর্বত, অর্থাৎ কি মলয় পর্বত থেকে যে বাতাসটা আসছে এই বাতাসটা আসলে কোন দিকে যাবে এটা কোনো ঠিক ঠিকানা নেই। বলছে আমি প্রতীক কবির গভীর রাগিনী, বলছে কি আমি প্রতীক কবির গভীর রাগিনী। রাগিনী মানেছে গানের সুর, রাগিনী মানে কি, রাগিনী মানেছে গানের সুরকে বোঝায়, গানের সুর, গানের সুর। রাগিনী মানেছে কি, রাগিনী মানেছে গানের সুর। তারপর হচ্ছে বেনুবিনে গান গাওয়া, বলতেছে কি বেনুবিনে গান গাওয়া। বেনুবিনে মানেছে বাঁশি ও সেতার। বেনুবিনে মানে কি, বেনুবিনে হচ্ছে বাঁশি ও সেতার। বেনুবিনে, বেনুবিনে হচ্ছে বাঁশি আর কি, আর হচ্ছে সেতার, আরো সেতার, সেতার মানে এক ধরনের বাদ্যযন্ত্র আর কি। বেনুবিনে গান গাওয়া মানেছে বাঁশি ও সেতার, বেনুবিনে মানেছে বাঁশি ও সেতার। আচ্ছা তো এই দুইটা লাইন আসলেই কি বোঝাইছে? এই দুইটা লাইন আসলে বোঝাইছে যে, এই দুটা লাইন আসলে বোঝাইছে যে মলয় অনিল বলতে মলয় পর্বতের বায়ু বা বাতাসকে বোঝানো হয়েছে। এখানে বলতেছে কবি উত্তর দক্ষিণ বা পূর্বের সকল বায়ুর সাথে মিশে প্রতীক কবির কি করবে, গভীর অনুরাগে সুরে বাঁশি ও সেতারের বিদ্রোহী গান গেয়ে যান, এটা বলছে। অর্থাৎ কি কাজী নজরুল ইসলাম এখানে বলতেছে যে মলয় পর্বত থেকে যে বাতাসটা আসে, ওই বাতাস আসার কারণে একটা যে বাতাস আসলে যে একটা শব্দ হয়, এই শব্দে এমন একটা সুর আসবে যে সুরটা দ্বারা উনি কি করবেন, বিদ্রোহীর গান গাবেন। এটাই মূলত কাজী নজরুল ইসলাম বলতেছেন এই জায়গায়। কথা কি বুঝতে পারছি সবার কাছে? সবাই কি ক্লিয়ার কিনা একটু কমেন্ট করি, সবাই কি ক্লিয়ার কিনা একটু কমেন্ট করি। বেনু বিনে গান মানেছে বাঁশি ও সেতার দ্বারা গান। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করে যে বুঝতে পারছি কিনা। আচ্ছা এফআরবি 4.1 করছে, ভর্তি হয়েছেন। এফআরবি 4.1 করছে, এখানে অধিক স্টুডেন্ট আছে ভর্তি হয়েছে আমাদের এখানে। আমি চোখের সামনে যদি দেখতেছি অনেক স্টুডেন্ট যারা আমাদের এফআরবি 4.1 ভর্তি হয়েছে। ঠিক আছে না? আচ্ছা আর তাছাড়া এসে তোমার যারা আমাদের এফআরবি 4.0 যারা প্রতীক মানে কি, প্রতীক মানে যারা পথে পথে হাঁটে তারা এসে প্রতীক। আর যারা এফআরবি 4.1 ভর্তি হয় নাই তোমরা এসে এফআরবি 4.0 ভর্তি হয় না, তারা এফআরবি 4.1 ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। আশা করি তোমরা সেরাটা পাবা, এতটুকু সুর। 4.0 ভর্তি হয়ে যাও। আচ্ছা এরপর দেখি পোলাপান ক্লাসে আসে আর যায়, আসে আর যায়, এমন একটা অবস্থা তোমাদের। এরপর দেখি, দেখো আমি তোমাদের যদি জাস্ট একটু কথা বলি যদি সেটা, আচ্ছা এই লাইনটা একটু বোঝাই, তারপর আমি তোমাদেরকে একটু বাস্তব ভিত্তিক একটু কথা বলবো, মানে যে কথাটা তোমাকে আশা করি কাজে দিবে। বলছে আমি আকুল নিদাগ, বলছে আমি আকুল নিদাগ তিয়াসা, আমি রুদ্র রুদ্র রবি। বলছে কি যে আমি আকুল নিদাগ তিয়াসা। তোমরা যারা আছো তোমরা সবাই কি করো, তোমরা যারা আছো তোমরা সবাই কি করো, তোমরা সবাই একটু
একটু কি করো, সবাইকে রেসপন্স করো, যাতে যারা যারা ক্লাসে নেই তারা যাতে ক্লাসে আসতে পারে। আচ্ছা, এই জায়গায় বলতেছে নিদাক্তি আসা, এই যে একটা নিদাক্তি আসা আছে না, এই নিদাক্তি আসা, এই নিদাক্তি আসা শব্দ হচ্ছে প্রচন্ড তৃষ্ণার্ত, প্রচন্ড তৃষ্ণার্ত, হ্যাঁ প্রচন্ড তৃষ্ণার্ত। এই প্রচন্ড তৃষ্ণার্ত মানে কি নিদাক্তি আসা। বলছে আমি রুদ্র রুদ্র রবি, আমি কি রুদ্র রুদ্র রবি। এখন রুদ্র রুদ্র রবি মানে কি, বলছে আমি রুদ্র রুদ্র রবি। এই রুদ্র রবি মানে কি, রুদ্র রুদ্র মানে কি, এই রুদ্র রুদ্র মানে হচ্ছে রাগান্বিত, রুদ্র রুদ্র মানে হচ্ছে কি রাগান্বিত সূর্য, রাগান্বিত সূর্য। রুদ্র রুদ্র মানে হচ্ছে রাগান্বিত, রাগান্বিত সূর্য, রাগান্বিত সূর্য। রুদ্র রুদ্র মানে কি রাগান্বিত সূর্য, রাগান্বিত মানে প্রচন্ড, যেদিন রোদ ওঠে না, প্রচন্ড রোদ ওঠে, এরকম আছে না সময় যে আগের লাইনটা আবার ভাই, এই আগের লাইনটাই বলবো আবার, রূপক সমস্যা নেই, রূপক হোসেন, যে কি বলছি প্রচন্ড রোদ ওঠে যখন, হ্যাঁ প্রচন্ড যখন রোদ দেয় তখন দেখবো যে আসলে তৃষ্ণার্ত লাগে। এটাই বলছে যে আমি আকুল, আকুল মানে বেকুল হয়ে আছে, আকুল মানে বেকুল হয়েছে, পরাণ শুধু ছায় আর ছাই, বুঝছো এরকম একটা, পরাণ শুধু ছায় আর ছাই, কি নিদাক্তি আসা মানে কি প্রচন্ড তৃষ্ণা। বলছে আমি রুদ্র রবি, আমি কি রাগান্বিত সূর্য, রবি মানে সূর্য, রুদ্র রুদ্র মানে রাগান্বিত, তার মানে আমি রাগান্বিত সূর্য। বলছে আমি মরু নির্জর জ্বর জ্বর, আমি শ্যামল লিমার ছায়া ছবি। বলতেছে কি আমি মরু নির্জর, নির্জর মানে কি, নির্জর মানে ঝর্ণা, নির্জর মানে কি, নির্জর মানে ঝর্ণা, ঝর্ণা, নির্জর মানে কি, নির্জর মানে ঝর্ণা। বলছে আমি মরু নির্জর, মরু মানে তো মরুভূমি, বুঝো, মরু নির্জর, নির্জর মানে ঝর্ণা, ঝর্ণার জর্জর, আমি শ্যামলিমা ছায়া ছবি। শ্যামলিমা মানে সবুজ শ্যামলকে বোঝাইছে আর কি, শ্যামলিমা বলতে আমাদের বাংলার সবুজ শ্যামলকে বোঝাইছে, শ্যামলিমা বলতে আমাদের বাংলার যে সবুজ শ্যামল আছে এই সবুজ শ্যামলকে বোঝাইছে, সবুজ শ্যামল, সবুজ সবুজ শ্যামল, সবুজ শ্যামল, সবুজ শ্যামলকে বোঝাচ্ছে, ঠিক আছে, সবুজ শ্যামলকে বোঝাচ্ছে। কোথায় দিচ্ছি চকলা, সবুজ শ্যামলকে বোঝাচ্ছে। তো এই জায়গায় যে কথাগুলো বলছে, আবার যদি এই কথাগুলো একটু বলে, বলছে আমি আকুল মানে কবি বেকুল হয়ে আছেন, কখন বেকুল হয়ে গেছেন মানে নিদাক্তি আসে মানে প্রচন্ড তৃষ্ণার্ত, কবি কি প্রচন্ড তৃষ্ণার্ত, তো কবি বেকুল হয়ে প্রচন্ড তৃষ্ণার্ত। তারপর আমি রুদ্র রুদ্র, অর্থাৎ কি আমি রাগান্বিত সূর্য, অর্থাৎ কি কবি নজরুল ইসলাম কবি তৃষ্ণার্ত কখন, যখন রাগান্বিত মানে প্রচন্ড পরিমাণে সূর্য ওঠে তখন। বলছে আমি মরু নির্জর জর্জর, এই নিদাগ মানে কিন্তু গ্রীষ্মকেও বোঝায়, নিদাগ মানে কি কাকে বোঝায়, এই গ্রীষ্মকেও বোঝায়, গ্রীষ্ম। গ্রীষ্মকালে চিন্তা করো কি পরিমাণ প্রচন্ড পরিমাণে রোদ ওঠে। যারা ছেলেরা আসো, কখনো যদি তোমার বাবার সাথে যদি ধান কাটতে যাও জমিতে, তখন বুঝতে পারো যে আসলেই এই সময়টাতে কি পরিমাণ প্রচন্ড রোদ ওঠে, আর এই রোদের মধ্যে মনে করতে তখন পানির পিপাসাটা কি পরিমাণে পায়। তো এইরকম আকুল হয়ে আছেন উনি এই রুদ্র রুদ্র মানে এই রাগান্বিত সূর্যের মধ্যে পানির জন্য আর কি, এরকমটা বলছে। বলছে আমি মরুর বুকে, অর্থাৎ কি মরুভূমির বুকে আমি একটা ঝর্ণা, যেখানে জ্বর জ্বর করে আমি কি করি শ্যামলিমা ছায়া ছবি আঁকি, অর্থাৎ কি সবুজ শ্যামল আঁকি। তো এই জায়গায় বলতেছে যে গ্রীষ্মকালে কবি বলতেছে কি, কবি বলতেছে কবি বলতেছে যে গ্রীষ্মকালে কি এই কি হয়ে গেল, হ্যাস 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 হ্যাস, আচ্ছা। তো কবি এখানে কি বলতেছে দেখো, কবি এখানে বলতেছে যে গ্রীষ্মকালে সূর্যের উত্তপ্ত আলোর প্রখরতায় প্রতীকের আকুল করা তৃষ্ণা যেমন জাগে, তেমনি মরুর বুকে কি শীতল করা ঝর্ণা দ্বারা ও সবুজ শ্যামল ছবির কল্পনা করছেন। অর্থাৎ কি কবি কি এটা কল্পনা করছেন, কি কল্পনা করছেন, কবি কি কল্পনা করছেন, কবি কল্পনা করছেন যে যখন মরুর বুকে যে ঝর্ণা যখন জাগে, মানে কবি দুইটাই কল্পনা করছেন, একটা হচ্ছে তৃষ্ণার্ত মানুষেরও কল্পনা করছেন যে সে কিরকম পরিমাণে আকুল হয়ে থাকে, আর মরুভূমির বুকে একটা ঝর্ণা আসলে কিরকম ভাবে শান্তি লাগে ওইটাও কি কবি কল্পনা করেন। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, নিদাগ মানে গ্রীষ্মকাল, আশা করি বুঝতে পারছি। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি, সবাই ক্লিয়ার? আচ্ছা, সবাই যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা সামনে আগাই, ঠিক আছে, সামনে আগাই, সবাই যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা সামনে আগাই। তো এই জায়গায় বলছে আমি ওর পিয়াসের বাঁশরি, আমি কি ওর পিয়াসের বাঁশরি। ওর পিয়াসের বাঁশরি মানে কি, বলছে আমি কি, আমি হচ্ছে ওর পিয়াসের বাঁশরি। আচ্ছা, ওর পিয়াসের বাঁশরি মানে কি, ওর পিয়াসের বাঁশরি কেউ একজন কমেন্ট করেছে দেখি যে ওর পিয়াসের বাঁশরি কি, ওর পিয়াসের বাঁশরি কি বলো দেখি, ওর পিয়াসের বাঁশরি মানে কি বলো, বলছে না ওর পিয়াসের বাঁশরি। আচ্ছা, বাঁশরি মানে তো বুঝি নাকি, এই বাঁশরি মানে হচ্ছে বাঁশি, বাঁশরি মানে কি, বাঁশরি মানে হচ্ছে বাঁশি, বাঁশরি মানে হচ্ছে বাঁশি। আচ্ছা, এবার যেটা বললো যে ওর পিয়াস, কি বলছে, ওর পিয়াস, কি বলছে, ওর পিয়াস। এই ওর পিয়াস মানে কি বলো, ওর পিয়াস মানে কি?
আচ্ছা দেখো, ওরপিয়াস মানে গ্রিক পুরাণে গানের দেবতাকে ওরপিয়াস বলে। তো মানে ওরপিয়াস হচ্ছে একজন ব্যক্তি যে নিচে গ্রিক পুরাণে গানের দেবতা, গ্রিক পুরাণের গ্রিক পুরাণে গানের দেবতা, গানের দেবতা, গানের দেবতা। আর এই গানের দেবতা তার যে বাঁশি ছিল, মানে তার যে বাঁশির যে সুর ছিল, এই বাঁশির সুর বলতো সবাইকে মুগ্ধ করতো। গ্রিক পুরাণে গানের দেবতা বাঁশির সুরে সবাইকে মুগ্ধ করছে, রাইট। তো সবাইকে কি করতো? মুগ্ধ করতো। সবাইকে কি করতো? মুগ্ধ করতো। এটাই বলছে যে আমি ওরপিয়াসের বাঁশরি। বলছে মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, অর্থাৎ কি আমি হচ্ছে ওরপিয়াসের বাঁশরি এমন ভাবে বাঁশির সুর তোলে যে আমার বাঁশির সুরে কি সবাইকে ঘুমায় যায়। একেবারে মহাসিন্ধু, সিন্ধু মানে কি? সমুদ্র, সমুদ্র পর্যন্ত কি হয়ে যায়? সমুদ্র, উত্তাল সমুদ্র কি হয়ে যায়? ঘুমায় যায়। এটা বলতেছে। বলছে ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বের নিঝুম, অর্থাৎ কি পুরা বিশ্বকে উনি কি করেন? ঘুম পাড়ায় দেন। নিখিল মানে কি? নিখিল মানেও বিশ্ব, এটা বিশ্ব মানেও বিশ্ব। কি বলছে? বিশ্ব মানেও বিশ্ব, নিখিল মানেও কি? বিশ্ব। বলছে মম, মম মানেছে আমার, বাঁশুরি, বাঁশুরি মানেছে আমার বাঁশের, তানে মানেছে সুর, পাশুরি আমি শ্যামের হাতের বাঁশুরি। অর্থাৎ কি কবি এনে কি বলতেছেন যে পাশুরি, পাশুরি মানে কি? পাশুরি মানেছে ভুলে যাওয়া, পাশুরি মানে কি? ভুলে যাওয়া, পাশুরি মানেছে ভুলে যাওয়া, ভুলে যাওয়া, পাশুরি মানে আছে কি? ভুলে যাওয়া, পাশুরি মানে আছে কি? ভুলে যাওয়া। বলছে আমি শ্যামের হাতের বাঁশুরি, শ্যাম মানে কি? শ্রীকৃষ্ণকে বোঝাইছে। শ্যাম মানে কি? শ্রীকৃষ্ণকে বোঝাইছে, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণকে বোঝাইছে। শ্যাম মানে কি? শ্রীকৃষ্ণকে বোঝাইছে। আচ্ছা, এবার আমরা যদি এটা আরো একটু কথা বলি এটা নিয়ে, দেখো মারো, মেরে ফেলবো এখান থেকে, ঠিক আছে? গলা টিপে মেরে ফেলবো, বুঝছো কি? এই যে তোমার এই কমেন্ট করা লাগে এখন, ইজ শপিং ক্রস কলেজ ফ্রম ফ্রি, ঠিক ছিল? এই 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 কমেন্ট এখানে করার জন্য বলছি আমি তোমাকে? ক্লাস করার জন্য বলছি। ক্লাস না করে উল্টাপাল্টা কমেন্ট করতেছো কেন? হ্যাঁ, কি সমস্যা? ঠিক আছে, কি সমস্যা? একজন আবার বলতেছে বানান ভুল, এই যে এই ইট শপিং, এটা আবার রিপ্লাই দিয়ে বলতেছে বানান ভুল। এটা কি কি সমস্যা তোমাদের বলো? এই উল্টাপাল্টা কমেন্ট করতেছো কেন? একজন আবার হা হা দিছো, হা হা দেওয়ার কি আছে? ঠিক আছে না? এই যে এরকম করতেছো কেন? এখান থেকে গুলি করবো, বুঝছো কি? গুলি করে মেরে ফেলবো একেবারে। ক্লাস করতে আসছো নাকি ডং করতে আসছো বুঝছি না। তোমরা উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করছো। হ্যাঁ, কি সমস্যা তোমাদের? এই যে একজন জান্নাত নসিন এসে ওই দাঁত কেলায় দুইটা হাসি মারছে, দাঁত কেলানো শুরু করে দিচ্ছে। দাঁত কেলানোর কি আছে? একজন আয়সা বলতেছে ভাইয়া কেমন আছেন, ক্লাসের অর্ধেক গেছে, এখন আয়সা বলতেছেন ভাইয়া কেমন আছেন। শানজিদা বলতেছে ভাইয়া ওরে মারেন একটা টাস করে। তুমি কমেন্ট করছো কেন? তোমাকে তো মারতে হবে। তোমাদের মেরে ফেলবো, মেরে ফেলবো, তোমাদের মেরে ফেলবো বলতেছি, মনে থাকে যেন, একেবারে মেরে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, তো এবার একটু দেখি, এবার একটু দেখি। আচ্ছা, এবার একটু দেখি। ভাইয়া নামাজে যাবো, তার নামাজের সময় হয়েছে নাকি? নামাজে যাবো তো। দেখো কি বলছে, আমি ওরপিয়াসের বাঁশুরি। ওরপিয়াস মানে কি? গ্রিক পুরাণের দেবতা, তার একটা বাঁশি ছিল, মানে তার যে বাঁশির যে সুর ছিল, এই সুরের কথা বলতেছে যে এমন একটা সুর যে আমি মহাসমুদ্র উতলা ঘুম ঘুম, অর্থাৎ কি মহাসমুদ্রের যে মহাসমুদ্রের যে একেবারে উতাল পাতাল ঢেউ, এই উতাল পাতাল ঢেউকেও কি করে ঘুম পাড়ায় দেন কাজী নজরুল ইসলাম। বলতেছে ঘুম চুমু দিয়ে করি নিখিল, নিখিল মানে বিশ্ব, এই বিশ্বের নিযোগ, অর্থাৎ কি পুরা বিশ্বকে আমি ঘুম পাড়ায় দেই। বলতেছে মহাবাসের তানে পাশুরি, তানে মানেছে সুর, বাঁশুরি মানেছে বাঁশির, বাঁশির সুরে তানে মানেছে সুর, তানে মানে সুর। তো বাঁশির সুরে পাশুরি মানে ভুলে যায়, সবকিছু ভুলাই দেয়। বলছে আমি শ্যামের, শ্যাম মানে শ্রীকৃষ্ণের হাতের কি? বাঁশুরি। এবার ব্যাখ্যাটা দেখি। বলছে ওরপিয়াস একজন গ্রিক দেবতা ছিলেন যিনি বাঁশিতে কি মোহনীয় সুর তুলতে পারতেন, যে বাঁশির সুরে কি পাথরেও প্রাণ সঞ্চার হতো, যে বাঁশির সুরে কি হইতো? পাথরে কি হইতো? পাথরেও প্রাণ সঞ্চার হইতো। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। নিখিল মানে বিশ্ব, নিখিল মানে বিশ্ব। একজন বলছে নিখিল মানে কি? নিখিল মানে বিশ্ব। হ্যাঁ, নিখিল মানে বিশ্ব। এই এখন যদি সিরিয়াস না হও লাইফ নিয়ে, আর কবে সিরিয়াস হবা? এখনো কি তুমি বাচ্চা? তোমাকে কি এখনো পিটার কাউনে লাগে বলো? আর কবে সিরিয়াস হবা বলো? তোমার মুখে কি এখনো বাদ তুলে দেওয়া লাগে বলো? হ্যাঁ, আর কখন সিরিয়াস হবা বলো? জীবনে এখন যদি সিরিয়াস না হও তাহলে আর সিরিয়াস হওয়ার সময় নাই, বুঝছো না? এই মুহূর্তটাই সবচেয়ে জীবনের উত্তম মুহূর্ত। আর এই মুহূর্তে যদি তুমি তোমার লাইফটাকে চেঞ্জ না করতে পারো, তুমি লিখে রাখো তোমার লাইফটা কখনো চেঞ্জ হবে না। তুমি যদি এখন যদি তোমার লাইফকে তুমি চেঞ্জ না করতে পারো, তুমি যদি এখন তোমার লাইফটাকে তোমার 120 ডিগ্রি অ্যাঙ্গেলে না ঘুরাতে পারো, তাহলে আর কখনো তোমার লাইফে ঘোরার সুযোগ পাবা না।
সো বি কেয়ারফুল। এই টাইমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়টাতে যে ভালো করে পড়াশোনা করবে সে একটা ভালো জায়গায় একটা প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে হাজার হাজার বিশ্ববিদ্যালয় নেই, বুঝছো কি? বাংলাদেশের মতো হাতে কোনো কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে, যেগুলোতে সবাই পড়ার জন্য পাগল, বুঝছো কি? এখানে তোমার এখন ধরো তোমাদের সাথে পরীক্ষা দেবে 5 লাখ পরীক্ষা দিবে, কিন্তু বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় যতগুলো আছে, এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট আছে মাত্র হচ্ছে ধরো সবগুলো মিলায় 10,000 সিট আছে, সব ভার্সিটি মিলায় সিট আছে মাত্র 10,000, আর পরীক্ষা দেবে 5 লাখ। বাদ যাবে কত বলতে? 4,95,000 বাদ যাবে, থাকবে কত? মূলত 4,90,000 বাদ, 10,000 থাকবে। ভাবো তুমি, এই 4,90,000 বাদ যাবে। যারা সিরিয়াস না হবে, যাদের লাইফ নিয়ে সিরিয়াস না হবে, তারা বাদ যাবে কনফার্ম, ঠিক আছে না? তো তুমি যদি এমন স্টুডেন্ট, তুমি এত 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 পড়াশোনা করছো, 12 বছর পড়াশোনা করে ফেলছো, আর এই 12 বছর পড়াশোনা করে তুমি যদি একটা পাবলিক ভার্সিটিতে 10,000 স্টুডেন্টের মধ্যে একটা সিট না আনতে পারো, তাহলে তুমি কিসের স্টুডেন্ট রে বেটা? তুমি তো স্টুডেন্ট এর কাতারই পড়ো না। কারণ তুমি হচ্ছে তুমি এই যে 10,000 স্টুডেন্টের কাতারে যদি না পড়ো, তুমি 12 বছর পড়াশোনা করার পরে 10,000 স্টুডেন্টের কাতারে যদি না পড়ো, তাহলে তুমি কিসের স্টুডেন্ট? বলো, তুমি কিসের স্টুডেন্ট? কিসের পড়াশোনা করতে পারছো? কিসের গুড়ার ডিম পড়তেছো তুমি? তোমার লাইফটাকে কি চেঞ্জ করতেছো বলো? নিজের জীবন নিয়ে সিরিয়াস হো, বুঝছো কি? জীবনটা কোনো পুতুল খেলা না যে মনে করো যে খেললাম ভেঙে দিলাম, জীবনটা এরকম না। জীবন নিয়ে সিরিয়াস হো, বাপতে শিখো। বাপের ফুটেলে কাও তো এখনো তো বাপের হোটেলে খাও। বাপরে বললেই মনে করছে যা মন চা তা যাই বলতেছো তাই, কি বাপ কি করতেছে? তোমাকে যখন তখন দিয়ে দিচ্ছে না? মনে করছে চাইতেছো আর পাইতেছো। জীবন নিয়ে সিরিয়াসটা হবা কেমনি? বুঝছো? যদি এরকমটা হইতো যে পরিশ্রম করতে হইতো, লাইফে কেউ থাকতো না, নিজেরটা নিজেই করা লাগতো, তখন বুঝতা যে জীবন কি জিনিস। অনেক স্টুডেন্ট আছে এখানেই, আমার ক্লাসেই আছে অনেক স্টুডেন্ট আছে যে কিনা যে টিউশন পড়ায় সে পড়াশোনা করতেছে। অনেকে আছে সিরিয়াস, অনেক সিরিয়াস, বুঝছো কি? সংসার চালায় পড়াশোনা করতেছে। তাদের মতো না তো তোমার জীবনটা। এর জন্যই মনে করতে এত লাফাও, বুঝছো কি? বি সিরিয়াস, এখন সময় আছে। কারণ এখন জীবনটাকে পরিবর্তন না করতে পারলে আর জীবনে মনে করছে জীবন পরিবর্তন করার সময় পাবে না। তো জীবনটাকে এখন পরিবর্তন করো। আর কত লাইফে সুযোগ কম পাইছো, সুযোগ পাইতে 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 আজকে এই পর্যন্ত 12 বছর পর্যন্ত তোমার আব্বা তোমাকে পড়াইতেছে, আর ওনার মুখে আজ পর্যন্ত একটা হাসি পড়াইতে পারলা না ভালো রেজাল্টের। এই জীবন তো করবাটা কি? পড়াশোনা করো, সিরিয়াস হো। এখন আপাতত চেঞ্জ হোক, এই কয়টা মাস চেঞ্জ হোক, 4টা মাস চেঞ্জ হোক, 4টা মাস আছে না, আর 4 মাস চেঞ্জ হয়ে যাও। 4 মাস পরে তুমি যা মানছো তা করো, সমস্যা নেই। কিন্তু 4 মাস চেঞ্জ হয়ে ভালো একটা রেজাল্ট আই না দেখায় দাও যে আমি পারি, 12 বছর যা পড়াইছেন আমি আর প্রতিদান দিয়ে দিছি, এটা পারি, এটা দেখাও। নিজের মধ্যে জিদ আসে না? মনের মধ্যে জিদ আসে না? আসে না কি জিদ? তোমার কি সমস্যা বলো? তুমি যে সবকিছু পাচ্ছ না, এটা তোমার যদি ভালো শিক্ষকের দরকার, তোমার যা দরকার সবকিছু আমরা দিব। আমি হৃদয় ভাই কথা দিচ্ছি, তুমি যদি আমাদের FRB 4.1 অন করতে ভর্তি হোক, আমি হৃদয় ভাই কথা দিচ্ছি, FRB 4.1 অন করতে ভর্তি হোক, তোমার ভালো রেজাল্ট করার দায়িত্ব আমি নিব। আমার কথা মতো যদি শুনো, তুমি আমার কথা মতো যদি শোনো, আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি তোমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে 24 ঘন্টা থাকবো। যে জায়গায় 24 ঘন্টা তোমাদেরকে সার্ভিস দেবো, কেমনে পড়াশোনা করতে হবে, কি পড়াশোনা করতে হবে, কোন সাবজেক্টে কোন অধ্যায় পড়তে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে পড়লে ভালো করা যাবে, এই সব কিছু আমি আপডেট দিব তোমাদেরকে। FRB 4.1 করছে। সো বি সিরিয়াস, তোমার যা দরকার সব আমি দিব, আমি হৃদয় দিব। তোমার যা দরকার আমি দিব, তুমি জাস্ট খালি পড়াশোনা করো। 4টা মাস চেঞ্জ হতে পারবে না? 4 মাসের তো জীবনে তো অনেক কিছু করছো, 4 মাস চেঞ্জ হওয়ার পরে তারপর দেখো জীবনে কি আছে না আছে, দেখো কি করি। তোমার জীবনটাকে যদি আমি চেঞ্জ না করে দিতে পারি, 4 মাস আমার কথা শুনবা, আমি হৃদয়ের কথা তুমি 4টা মাস শুনবা, 4টা মাস আমি হৃদয়ের কথার মতো চলবা তুমি। তারপর যদি তোমার জীবনটাকে আমি চেঞ্জ না করে দিতে পারি, তারপর বইলো। আমি যদি তোমাকে একটা ভালো রেজাল্ট না দিতে পারি, তারপর বইলো তুমি। 4 মাস শুধু আমার কথা শুনো, তারপর দেখো তোমাকে কি করি। আচ্ছা, এদিকে আসি, আর কমেন্ট করি না, উল্টাপাল্টা কমেন্ট না করি। আচ্ছা, দেখি কি বললাম। তো এইটাই বলছে যে ওরপিয়াস কি ছিলেন, ওরপিয়াস এমন একজন গ্রিক দেবতা ছিলেন যে কি করতো, যার বাঁশির সুরে সবাইকে কি করতো, উতালা করে দিত। কাজী নজরুল ইসলাম সেম কথাটাই বলছেন যে আমি এরকম, আমিও কি করি যে বাঁশির সুরে সবাইকে কি করি, বুলাই দিই, এরকমটা বলছে। আমি রুশে উঠি, রুশে আমি রাগান্বিত হয়ে যাই। আমি কি করি, রাগান্বিত হয়ে যাই। সবাই এদিকে তাকাই, এদিকে তাকাই। হৃদয় ভাই কি বলতেছে, একটু এদিকে তাকাই, একটু এদিকে তাকাই, একটু এদিকে তাকাই, একটু এদিকে তাকাই। কি বলছি, আমি রুশে উঠি, রুশে মানে রাগান্বিত।
আমি কি করি রাগান্বিত হয়ে উঠি, হৃদয় ভাইয়ের মতো, ঠিক আছে, হৃদয় ভাইয়ের মাঝে মধ্যে রাগে যা, ঠিক আছে না, রাগান্বিত হয়ে উঠি, রাগান্বিত। আমি রুশে উঠি মানে কি, আমি রাগান্বিত হয়ে উঠি, রুশে উঠি জবে মানে যখন ছুটি মহাকাশ চাপে, মহাকাশ সরায়া চলে যায়, কি বলছে মহাকাশ সরায়া, চাপিয়া মানে কি মহাকাশ পার হয়ে বা অতিক্রম করে, মহাকাশ কি হয়ে পার হয়ে অথবা কি অথবা অতিক্রম করে অর্থাৎ কি কাজী নজরুল বলতেছে, কবি কি বলতেছেন যে আমি যখন রাগান্বিত হয়ে যাব, রাগান্বিত হয়ে যাব তখন আর কাউকে মানবো না, পুরা মহাকাশ চড়ায়া একবারে আমি চলে যাব, এটা বলছে আমার বয়ে, কবি নজরুলের বয়ে সপ্ত নরক মানে দুজক, হাবিয়া সপ্ত নরক, হাবিয়া দুজক মানে ইসলাম ধর্মে যে দুজকের কথা বলেছে, জাহান্নামের কথা বলেছে, এই জাহান্নাম দুজকের কথা বলতেছে যে সপ্ত নরক হাবিয়া দুজক নিভে যায় কাঁপিয়া। কাজী নজরুল ইসলাম বলতেছে যে আমার বয়ে কি করবে, আমার বয়ে আমি এইরকম যে আমার বয়ে আমি যখন রাগান্বিত হয়ে যাব, আমার বয়ে কি করবে পুরা দুজক পর্যন্ত কেঁপে উঠবে, এটা বলছে আমি বিদ্রোহী বাহি নিখিল আকিল বেপিয়া, বলছে আমি কি বিদ্রোহী বাহি মানে কি, বাহি মানে বিদ্রোহীর যে বার্তা, এই বার্তা কথা বলতেছে যে আমি বিদ্রোহী বার্তা, যে নিখিল অকিল মানে বিশ্বজগৎ, এই নিখিল অকিল বলতো না, এই নকিল অকিল হিসে বিশ্বজগৎ, জগৎ নিখিল অকিল মানে কি বিশ্বজগতের বলতেছে। দেখো নিখিল অকিল মানে কি বিশ্বজগৎ, বাপা মানে কি, বাপা কই আছে, বাপা নাই তো, জবে আছে এখানে, জবে বয়স সপ্ত মানে 7টা নরক আছে না দুজক, এই 7টা দুজকের কথা বলতেছে, এই দুজক পর্যন্ত তার কি কেঁপে যাবে, বলছে আমি বিদ্রোহী বাহি মানে বার্তা, ঠিক আছে, বার্তা, নিখিল অকিল মানে বিশ্বব্যাপী আমি কি সকল বার্তা পৌঁছায় দেই, এটাই বলতেছে কাজী নজরুল ইসলাম, এখানে বলতেছে কি সকল বার্তা কি করে আমি পৌঁছায় দেই। ভাইয়া মানবিকের সব গ্রুপের সাবজেক্ট কি এফআরবি 4 কোর্সে পড়ানো যাবে? হ্যাঁ সব সাবজেক্ট করে, মানবিকের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট আমাদের এফআরবি 4 কোর্সে পড়াবো তোমাদের জন্য। মানুষ বইয়ে কি কখনো দুযোগ কাঁপতে পারে? মানুষের বইয়ে কখনো দুযোগ কাঁপতে পারে না, এটা জাস্ট কাজী নজরুল ইসলামের একটা কল্পনা, বলছো এটা কবিতার সাথে উনি কাজী নজরুল ইসলাম একটা কল্পনা এটা লিখছেন, আর কোনো কিছু নেই, এটা অন্য কিছু মনে করার কিছু নেই, বলছো অন্য কিছু মনে করবে না। বাপা নাহি বাহি, হ্যাঁ বাহি, আচ্ছা অন্য কিছু মনে করবে না, নাউজুবিল্লাহ বলার কিছু নাই এখানে, অন্য কিছু মনে করার কিছু নাই, এটা জাস্ট হচ্ছে কাজী নজরুল ইসলাম নিজেকে বিদ্রোহী ব্যাপারটা প্রকাশ করার জন্য এই কথাটা বলছে, ঠিক আছে, ওইখানে অন্য মাইন্ডে নেওয়ার কিছু নাই এখানে, ঠিক আছে। বেপিয়া মানে তোমার পুরা বিশ্ব ছড়ায়, এটাই বলছে বেপিয়া চড়ায়, পুরা বিশ্ব চড়ায়। আমি ভর্তি হতে চাচ্ছিলাম রিয়াদ, ভর্তি হয়ে যাও রিয়াদ, এখানে অকিল আকিল মানে বিশ্বজগৎ, রিয়াদ ভর্তি হয়ে যাও, তোমার ক্যাপশনে সবকিছু দেওয়া আছে বিস্তারিত, দেখে ভর্তি হয়ে যাও, ক্যাপশনে দেখো বিস্তারিত দেওয়া আছে। অকিল আকিল মানে বিশ্বজগৎ, বেপিয়া মানে সরিয়া, বেপিয়া মানে সরিয়া। আর যারা ভর্তি হইতে চাচ্ছ আমাদের ক্যাপশনে দেখো বিস্তারিত দেওয়া আছে, তুমি বিস্তারিত দেখে ভর্তি হয়ে যাও, ক্যাপশনে বিস্তারিত দেখে ভর্তি হয়ে যাও। আপনারা কি ফ্রি ক্লাস করাবেন না এফআরবি 4 শুরু হলে? কথা হচ্ছে আমরা এফআরবি 4 শুরু ফ্রি ক্লাসে তো আর তুমি সব টপিক পাচ্ছ না, ঠিক আছে না, যে কয়টা টপিক পড়াচ্ছে যেগুলো একটু কঠিন মোটামুটি এগুলো আমরা পড়াচ্ছি, কিন্তু এফআরবি 4 তোমরা সব পাবা, সব কিছু পাবা, ঠিক আছে। আর ফ্রি ক্লাস করাবো কি করাবো না এটা তো আমাদের ফ্রি ক্লাসটা তো তোমাদেরকে 1 মাস ব্যাপী ফ্রি ক্লাস আছে, এরপরে তো ফ্রি ক্লাস পাচ্ছ না, তো যার ফলে আমাদের ওইখানে তো সবকিছু লাইন টু লাইন পড়াই দেবো, তাই না, তো তোমরা যারা ভর্তি হো নাই ভর্তি হয়ে যাও। আচ্ছা কবে ক্লাস শুরু হবে? ক্লাস শুরুর আপডেটটা আমরা তোমরা যখন ভর্তি হবা আমাদের একটা গ্রুপই আছে তোমাদের নিয়ে, তো ওই গ্রুপেই তোমাদেরকে জানাই দিব যে কবে ক্লাস শুরু হবে, বুঝছো। আসলে রুশেহত্ব মানে কি, রুশেহত্ব হচ্ছে রাগান্বিত, রুশেহত্ব কি, রুশেহত্ব হচ্ছে রাগান্বিত। তার মানে এখানে কাজী নজরুল কি বলতেছে, কবি যখন রেগে যান তখন কি করে, তার রাগ দেখে 7 নাম্বার দুযোগ হাবিয়া বয়ে কি করে তর্কে কেঁপে ওঠে, তিনি পুরো বিশ্বে বিদ্রোহ বহন করে চলেন, অর্থাৎ কি পুরো বিশ্বে কি করবেন উনি বিদ্রোহী বার্তা যেটা আছে এই বিদ্রোহী বার্তা বহন করে চলবেন, এইটাই বলতেছে কাজী নজরুল ইসলাম, ঠিক আছে। এখানে আউজুবিল্লাহ বলার কিছু নাই, এটা জাস্ট হচ্ছে কাজী নজরুল ইসলাম নিজের একটা কল্পনা, বুঝছো কি, আর কিছু না। আশা করি বুঝতে পারছি। ভাই এফআরবিতে ভর্তি হলে পাস করবো তো, দেখো পাস তারা আমি করাই দিতে পারবো না, ঠিক আছে না। তুমি যদি এফআরবিতে ভর্তি হো, তুমি বৃন্দাবন যায় ভর্তি হলেও মনে করো যে তোমাকে কেউ পাস করে দিতে পারবে না, নিজে যদি পড়াশোনা না করো, তুমি যদি নিজে পড়াশোনা করো তাহলে অবশ্যই পাস করতে পারবে। আমাদের গাইডলাইন যদি মানো, তুমি আমাদের এফআরবিতে ভর্তি হলে, ভর্তি হওয়ার পর আমাদের গাইডলাইন যদি মানো, তাহলে আমি এতটুকু শিওর যে তুমি ফার্স্ট না ভালো রেজাল্ট করতে পারবা। যদি আমাদের গাইডলাইন মানো, আমাদের কথাগুলো যদি শোনো, আমাদের রেগুলার ক্লাসগুলো যদি করো, পরীক্ষাগুলো যদি অ্যাটেন্ড করো, তাহলে তুমি ফার্স্ট না ভালো রেজাল্ট করতে পারবে, এতটুকু শিওর। আচ্ছা একজন বলতেছে এফআরবি 4.1 শুরু হলে এফআরবি 4.0 বেসকে ভুলে যাবেন না।
আমরা কোনো ব্যাচকেই বলি না, আমাদের অনেকগুলো ব্যাচ আছে। এই বছরের জন্য আমাদের যে ব্যাচগুলো আসছে, বেসিক টু অ্যাডভান্স 5.0 কোর্স ছিল একটা, আর তারপরে যে এফআরবি 4.0 ছিল, এখন এফআরবি 4. আসতেছে। আমরা সবগুলো কোর্সেরই মনে রাখি, সব স্টুডেন্টদের সাথে আমাদের একটা আন্তরিক সম্পর্ক থাকে এবং সবার সাথে আমরা যোগাযোগ রাখি, বুঝছো কি, কখনোই কাউকে বলি না, ঠিক আছে, পর করে দেয় না আর কি। এটা কি বিদ্রোহী কবিতার দ্বিতীয় ক্লাস? রাইট, এটা বিদ্রোহী কবিতার দ্বিতীয় ক্লাস। সপ্ত মানে 7, সপ্ত মানে 7। তার মানে কাজী নজরুল ইসলাম কি বলতেছেন, যে উনি যখন রেগে যাবেন তখন উনার বইয়ে কি করবে, 7 নাম্বার দুযোগ যে হাবিয়া আছে, এই হাবিয়া পর্যন্ত কি করবে, কেঁপে উঠবে ভয়ে। তো এটা মূলত ওনার বিদ্রোহী চেতনাটা বুঝাইতে, এটা বুঝাইছি, আশা করি বুঝতে পারছি। এরপর সামনে দেখি বলছে, এবার বলছে কি বলছে দেখো, এবার বলছে আমি পরশুরামের কুটুর কুটার, বলতেছে কি আমি পরশুরামের কুটুর কুটার। এই যে এইখানে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা দেখতে হবে। এই যে কুটুর কুটার, কুটার মানে কুরাল, কুটার মানে কি কুরাল, কুরাল, কুরাল বুঝো তোমরা, কুরাল বুঝো, কুরাল বুঝো তোমরা, আমরা কি বলি কুড়হল। এরপরে 4.0 ক্লাস পরীক্ষা পর্যন্ত হবে না ভাই? হ্যাঁ, ফাইনাল পরীক্ষা পর্যন্ত হবে। কুরল, একজন হচ্ছে কুরাল, হ্যাঁ ঠিক আছে, কুরাল, কুটুর কুরাল। আচ্ছা, এইখানে একটা কথা বলছে যে পরশুরাম, এই পরশুরাম বলতে এটা হচ্ছে তোমার একজন দেবতাকে বোঝায়। একজন কাকে বোঝায়? দেবতা, মানে দেবতা বিষ্ণু ষষ্ঠবার যখন অবতরণ করে তখন তাকে বোঝায়। দেবতা বিষ্ণু, দেবতা বিষ্ণুকে বোঝায়, দেবতা বিষ্ণুকে বোঝায়, দেবতা বিষ্ণু, হ্যাঁ, দেবতা বিষ্ণুকে বোঝায়, বিষ্ণু, দেবতা বিষ্ণু, যে কি করছিল, ষষ্ঠবার অবতরণ করছিল। অবতরণ মানে কি, ষষ্ঠবার আসছিল পৃথিবীতে। দেবতা বিষ্ণু কি ষষ্ঠবার অবতার করে, অবতার মানে কি পৃথিবীতে আসে, অবতার মানে আসা। তো এই পরশুরামের একটা কুরাল ছিল, যেটা দ্বারা সে কি করতো, নিকর্তীয় করিব বিশ্ব, অর্থাৎ কি কর্তীয়দের নিধন করত, কর্তীয়দের কি করত, নিধন করত। বলছে আনিব শান্তি শান্ত উদার, অর্থাৎ কি কাজী নজরুল ইসলাম এই কথাটাই বলতেছে যে পরশুরাম আয়সা, যে তার যে কুরাল ছিল, এই কুরাল দিয়ে যেমন কর্তীয়দের নিকর্ত করতা, আমিও ঠিক সেম করে এই কুরাল দিয়ে কি করব, এই পৃথিবীর যে অন্যায় অত্যাচার অবিচার আছে এগুলো দূর করে দেব এবং কি পৃথিবীতে একটা শান্তি প্রতিষ্ঠা করব। এটাই কাজী নজরুল ইসলাম এখানে বলতেছে, বুঝতে পারছি? এটাই কাজী নজরুল ইসলাম কি, যেটা দিয়ে কাঠ কাটে বা গাছ কাটে, রাইট, যেটা দিয়ে কাঠ, নিকর্তীয় মানে সে কর্তীয় নিধন করা, কর্তীয় নিধন করা, নিকর্তীয় মানে সে কর্তীয়দের নিধন করা, ঠিক আছে, যারা এসে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কাজ করে, অন্যায় অত্যাচার করে ওদেরকে নিধন করা, মানে সে নিকর্তীয়। আশা করি বুঝতে পারছি। তো দেখো এখানে কর্তীয়দের নিধন করা বা উদ্ধার করা। এবার দেখো এখানে কি বলছে, ব্যাখ্যা কি বলছে, ব্যাখ্যাটা বলছে পরশুরাম হলেন কি বিষ্ণুর ষষ্ঠ অবতার। তিনি অস্ত্র হিসেবে পশু অথবা কি কুঠার ধারণ করেন, তার নাম হয় পরশুরাম। অর্থাৎ কি উনি সিধা পৃথিবীতে যখন আসছিল বিষ্ণু ষষ্ঠবার, তখন সিধা উনি মূলত সিধা তার অস্ত্র হিসাবে, যুদ্ধের অস্ত্র হিসেবে দুইটা ব্যবহার করতো, একটা পশু ব্যবহার করতো, না হয় একটা কি করতো কুড়াল ব্যবহার করতো। এই দুইটা দ্বারাই উনি কি করতো, আক্রমণ করতো। তো যিনি পিতার আদেশে কুঠার দিয়ে মাকে হত্যা করেন, পিতার আদেশে উনি কি করছিল, কুঠার দিয়ে মাকে পর্যন্ত হত্যা করছিল। পরশুরাম যেমন পিতা হত্যার প্রতিশোধ নেবার জন্য পৃথিবীকে 21 বার নিকর্তীয় করেছিল, অর্থাৎ কি পৃথিবীতে আসছিল, আসার পরে পুরো পৃথিবীকে উনি তছনছ করে ঘুরছিল যে আমার পিতাকে কে হত্যা করছে এইটা খুঁজে বের করার জন্য শুধুমাত্র এই পরশুরাম। তো কাজী নজরুল বলতেছে এরকম যে কবি পৃথিবীকে তেমন ভাবে কি করবেন, শত্রুমুক্ত করতেছেন, অর্থাৎ কি এই পরশুরামের মতো কবিও কি করতেছেন, পৃথিবীকে শত্রুমুক্ত করতেছেন, এমন ভাবে করতেছেন যাতে পৃথিবীতে একটা শত্রু না থাকে, পৃথিবীর বুকে যাতে কি হয়, শান্তি ফিরিয়ে আনতেছেন। এটা হচ্ছে কবি নজরুলের কথা। কি বুঝতে পারছি কথা? এফআরবি 4.1 ভর্তি কয় তারিখ পর্যন্ত নেওয়া হবে প্লিজ ভাইয়া জানাবেন। তুমি হচ্ছে এফআরবি 4.0 তুমি হচ্ছে এটার জন্য পেজে মেসেজ দাও, আমাদের পেজে মেসেজ দাও, একটা মেসেজ দেওয়া বলো, তাইলে তোমাকে এখানে আপডেট দিয়ে দিব সব কিছু তথ্য। আশা করি করতে মানে করতে নিধন করা, করতে মানে যুদ্ধ। বুঝছি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তোমরা যারা এফআরবি আমাদের 4.1 ভর্তি হইতে চাইতেছো, তোমাদেরকে আমাদের ক্যাপশনে বিস্তারিত দেওয়া আছে। দেখো এই জায়গায় একটা ক্যাপশন আছে, এই ক্যাপশনে বিস্তারিত দেওয়া আছে, ওই ক্যাপশনে ঢোকার পরে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা পূরণ করো, টাকা পাঠাও, ভর্তি হয়ে যাও। আর যদি কোনো সমস্যা হয় পেজে নক দাও, তাহলে তুমি মনে করো সবকিছু জানতে পারবে ইনশাল্লাহ, আর কোনো সমস্যা হবে না। আর তাছাড়া তো আমরা আছি। আচ্ছা, আজান পড়ে গেছে, নামাজ কয়টা ভাই?
আচ্ছা তোমাদের আজানের জন্য 1 মিনিট বিরতি, নামাজ একটু পরে হবে, হ্যাঁ? তো নামাজের জন্য পরে শেষ করে দেবো ক্লাস। 1 মিনিট কথা না বলি। আচ্ছা আজান শেষে একজনে বলছো ভাই আমাদের কি কোনো ডিসকাউন্ট দেন নাই? ডিসকাউন্ট আছে? হ্যাঁ আমি ডিসকাউন্টে বলছি। আচ্ছা দেখো তোমার যা বলছে ডিসকাউন্ট দেয় না, তোমাদেরকে ডিসকাউন্ট দেওয়া আছে তো, ঠিক আছে? তোমরা হয়তো জানোই না এটা, বলছে কি? তো ডিসকাউন্ট দেওয়া আছে, ডিসকাউন্টে ভর্তি চলতেছে, এখন চলতেছে ডিসকাউন্টে ভর্তি, কিন্তু কয়েকদিন পরে কিন্তু আবার বন্ধ হয়ে যাবে ডিসকাউন্টে ভর্তি। তো তোমরা যারা ভর্তি হতেছো ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারবো, এখন ডিসকাউন্টে ভর্তি চলতেছে। আচ্ছা এবার দেখি আমরা, তো এইটাই বলছে এখানে, হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। এরপর আমরা সামনে যদি আগাই, বলছে আমি হল বলরাম সকন্দে। সকন্দে মানে কি? খাদে। সকন্দে মানে কি? সকন্দে মানে কাঁধে। বলছে আমি হল বলরাম সকন্দে। হল মানে হচ্ছে লাঙ্গল। হল মানে কি? হল মানে হচ্ছে লাঙ্গল। হল মানে কি? হল মানে হচ্ছে লাঙ্গল। তারপর কি বলছে? তারপর বলছে বলরাম। বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের বড় ভাই। বলরাম হচ্ছে কে? বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের বড় ভাই। কৃষ্ণের বড় ভাই। শ্রীকৃষ্ণের বড় ভাই। বলরাম মানে শ্রীকৃষ্ণের বড় ভাই। শ্রীকৃষ্ণের কি? বড় ভাই। শ্রীকৃষ্ণের বড় ভাই, এখানে কিন্তু সৎ ভাই। শ্রীকৃষ্ণের কিন্তু বড় ভাই বলতেছে, এই বলরাম বলতে সৎ ভাই ছিল। তো কি বলছে? আমি হল মানে লাঙ্গল। তারপর বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের বড় ভাই। কিছু বলবেন ভাই? তারপর সকন্দে মানে কি? খাদে। সকন্দে মানে কি? খাদে বুঝাইছে, কাঁধে। আচ্ছা এরপর যাই, বলছে আমি উপাড়ি ফেলবো মানে উপরে ফেলবো। উপাড়ি ফেলবো মানে কি? উপরে ফেলবো, ভেঙ্গে ফেলবো, এরকম। অদিন মানে কারো অধীনে, বিশ্বে অবহেলা নব সৃষ্টির মহা আনন্দে। তো এখানে কাজী নজরুল ইসলাম বলতেছে যে বলরাম সকন্দে, বলরামের কাঁধে বলতে শ্রীকৃষ্ণের বড় ভাইয়ের কাঁধে লাঙ্গলকে বোঝানো হয়েছে। কবি বলরামের কাঁধে লাঙ্গল হয়ে আগাছা পরিষ্কার করে ন্যায় প্রতিষ্ঠা করতেছেন মহা আনন্দে। তার মানে কি করতে চান কবি কাজী নজরুল ইসলাম? এই বলরামের কাঁধে এই যে লাঙ্গল হয়ে কি করবেন? আগাছা পরিষ্কার করবেন। এটাই মূলত কাজী নজরুল ইসলাম এখানে বুঝাইছে। আশা করি বুঝতে পারছি। এই ফ্রি ক্লাস কয়দিন চলবে? এই ফ্রি ক্লাস একজন বলছে এই তো কয় রোজা পর্যন্ত, রাইট? এই তো রোজা পর্যন্তই চলবে। আচ্ছা এরপর দেখি, এরপর সামনে দেখি। এবার দেখো সামনে, দেখো আমরা দেখতে দেখতে কবিতা লাস্ট পর্যন্ত প্রায় চলে আসছি। বলছে আমি মহাবিদ্রোহী রণক্লান্ত। কি বলছে? মহাবিদ্রোহী কি? মহাবিদ্রোহী রণক্লান্ত। রণক্লান্ত মানে কি? বলছে রণক্লান্ত মানে, রণ মানে কি? রণ মানে যুদ্ধ, ক্লান্ত আমি সেই দিন হব শান্ত। অর্থাৎ কি কাজী নজরুল ইসলাম বলতেছে ভাই ক্লাস কবে শুরু হবে? ক্লাস কবে শুরু হবে সব কিছুর জন্য পেজে মেসেজ দাও, তাহলে তুমি আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? পেজে মেসেজ দাও, তাহলে তুমি আপডেট পেয়ে যাবে ইনশাল্লাহ। তো বলছে আমি মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। কাজী নজরুল ইসলাম আমি সেই দিন হব শান্ত বলতেছে যবে উৎপীড়িতের ক্রন্দন রুল। ক্রন্দন মানে কান্না, যারা উৎপীড়িত মানে যারা নির্যাতিত, এই নির্যাতিতের ক্রন্দন, ক্রন্দন মানে কি? কান্না। যারা নির্যাতিত তাদের কান্না রুল মানে কান্না আকাশে বাতাসে দনিবে না, মানে আকাশে বাতাসে কখনো এরকম কান্না আসবে না। অত্যাচারীর করক কৃপান। করক মানে কি? অত্যাচারী করক কৃপান। করক মানে কি? করক মানে বলিদানের অস্ত্র। বলিদানের অস্ত্র, দানের কি? বলিদানের অস্ত্র, বলিদানের অস্ত্র। তো এই অত্যাচারী করক কৃপান অর্থাৎ বলিদানের অস্ত্র কৃপান
ভীম রণ রণিবে না ভূমি, মানে ভীম মানে কি, এই যে ভীম বললো, এই ভীম মানে কি, এই ভীম মানে হচ্ছে পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডব, যে নিচে ভীম। আবার ভীম হচ্ছে অত ভয়ানক, এখানে আমরা ভয়ানক করতে দেখবো, ভয়ানক ভয়ানক করতে দেখবো, ভয়ানক করতে দেখবো। তো যেটা বলতেছে যে মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, কাজী নজরুল ইসলাম সেই দিন হবেন শান্ত, যেদিন কি হবে না, জবে মানে যেদিন, যেদিন উৎপীড়িতের কন্দ্রণ অর্থাৎ কান্না আকাশে বাতাসে আসবে না, যেদিন অত্যাচারীর বলিদানের যে অস্ত্র, এই অস্ত্র পৃথিবীতে রণিবে না। আর তারপর হচ্ছে বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, অর্থাৎ কি কবি নজরুল ইসলাম বলছে আমি কি সেই দিনে শান্ত হয়ে উঠব। করক মানে কি, বলিদানের অস্ত্র, যেটা বললাম, আশা করি বুঝতে পারছি। তো কৃপান মানে কি, কৃপান মানে কি, কৃপান এসে যায় একজন ব্যক্তির নাম বলছে যার বলিদানের অস্ত্র ছিল এটা। তো উনি এসে যায় তোমার ভয়ানক ছিল। আর এই রণ মানে যুদ্ধে, যুদ্ধে আর রণবে না ওনার অস্ত্র, এটাই বলছিল। বলি মানে কি, বলি মানে আসো তুমি, তাস করে এক কবে তোমার গলা কেটে ফেললাম, এটাই বলি, বুঝছো। জয় মানে কি, যেদিন, জয় মানে যেদিন, জয় মানে হচ্ছে যেদিন, জয় মানে হচ্ছে যেদিন। রণক্লান্ত মানে কি, ক্লান্ত না হওয়ার কি, যুদ্ধে, রণ মানে যুদ্ধ, যুদ্ধে ক্লান্ত না হওয়া, যুদ্ধে ক্লান্ত না হওয়া, রণ মানে যুদ্ধ, যুদ্ধে ক্লান্ত না হওয়া, ঠিক আছে। রণ মানে কি, রণ মানে হচ্ছে যুদ্ধ, আর যুদ্ধে ক্লান্ত না হওয়া। আচ্ছা, লাভি বলতেছে আজকে আপনি আমাকে সমুদ্রে ফেলে দিচ্ছেন না কেন, আসো আসো, তোমাকে সমুদ্রে ফেলে দেবো না, গলা টিপে মেরে ফেলবো তোমাকে, আসো, গুলি করে মেরে ফেলবো তোমাকে। কিপান মানে তলোয়ার, হ্যাঁ কিপান মানে তরবারি, কিপাই তরবারি বোঝায়। করক মানে কি, বলিদানের অস্ত্র বোঝায়, করক মানে বলিদানের অস্ত্র বোঝায়, মাথা কাটার যন্ত্র বা বলিদানের তরবারি অস্ত্র বোঝায় করক। আচ্ছা বুঝছি ভাই, কিন্তু ভয় পাইছে আপনি যাবে বললেন, ও আমি যাবে বলছি ভয় পাইছে না, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, ভীম মানে কি, ভীম মানে এসে যা ভয়ানক, ভীম মানে এসে ভয়ানক, ভীম মানে এসে ভয়ানক, অর্থাৎ কাজে বলতেছে কৃপান ভীম বলতে ভীমের অস্ত্রকে বোঝানো হয়েছে, কৃপান ভীম বলতে কাকে বোঝাইছে, ভীমের অস্ত্রকে বোঝানো হয়েছে, যা অন্যায়ভাবে কি দুর্যোধনের উপর নিক্ষেপ করা হয়। কবি দৃঢ়চিত্তে ঘোষণা করেন, কি করেন, তিনি সেই দিন শান্ত হবেন যেদিন, যেদিন নির্যাতিত মানুষের কান্নার শব্দ আকাশে বাতাসে ভেসে বেরোবে না, যেদিন অত্যাচারের অত্যাচার বন্ধ হবে, সেই দিন কি কবি নজরুল ইসলাম শান্ত হবেন, এটাই বলতেছেন কবি নজরুল। আচ্ছা, এরপর দেখো আমরা কবিতার সর্বশেষ দুইটা লাইনে আসলাম, সেটা কি বলতেছে দেখো, বলতেছে যে আমি চির বিদ্রোহী বীর, কাজী নজরুল ইসলাম বলতেছে আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব চড়ায় মানে বিশ্ব চারিয়ে উঠাইছে এক চির উন্নত মহর্ষির, এটা বলছে। অর্থাৎ কবি মনে করেন তিনি এমন একজন বিদ্রোহী বীর যার শির মানে মাথা চির উন্নত, উন্নত মানে উঁচু, শির রূপে সমগ্র বিশ্বে বিরাজ করবে। কাজী নজরুল ইসলাম কি মনে করেন যে তার মাথা কি সমগ্র বিশ্বে কি করবে, বিরাজ করবে, এটা কাজী নজরুল ইসলাম মনে করেন। এই ছিল এই কবিতাটা। আমরা সামনে আগাবো, কবিতার কুটিনাটি দেখবো, সৃজনশীল উত্তর করার ট্রাম্প কার্ড দেখবো। তো তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু বলো। রণভূমি মানে যুদ্ধের ময়দানে, রাইট, এই পর্যন্ত বুঝতে পারছি সবাই। পিডিএফটা সেভ করা যাবে ভাইয়া, পিডিএফটা সেভ করা যাবে ভাইয়া। আচ্ছা, এই পর্যন্ত কেউ সবাই বুঝতে পারছি, এ পর্যন্ত কি সবাই বুঝতে পারছি। দেখো এই যে ক্লাসগুলো যে নিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, তোমাদের কাছে চির মানে কি, চির মানে সেটা সবসময়, চির মানে, চির মানে কি, চির মানে সবসময়, ঠিক আছে, চির। দেখো এরপর দেখো, এবার দেখো কি বলছি, এই যে তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছে, আমরা যে ক্লাসগুলো তোমাদেরকে নিচ্ছি, হ্যাঁ, এই ক্লাসগুলো তোমার কি মনে হয় যে ক্লাসগুলো করে কি আসলেই উপকৃত হচ্ছ, ক্লাসগুলো করে কি আসলেই উপকৃত হচ্ছ, কি মনে হয় তোমার কাছে, উপকৃত হচ্ছ না? একটু হইলেও হইতেছ আমার মনে হয় আর কি। আচ্ছা যাই হোক, আমাদের ক্লাস কোয়ালিটি বা আমাদের ক্লাসের ধরন, আমরা এইখানে যখন তোমরা গ্রুপে ক্লাস করতেছো তখন অনেক কমেন্ট আসে, কিন্তু পেড বেসে যারা ক্লাস করে তাদের কাছে কমেন্টের সমস্যা হয় না, কারণ এসে তখন কমেন্ট বেশি হয় না ক্লাসে, বুঝছো কি, তো যার ফলে কোনো প্রবলেম হয় না। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো যে যদি যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ, যাদের ফর্ম পূরণ হয়ে গেছে তোমাদের, তো সব কিছু মিলায় ওভারঅল মিলায় এখন কিন্তু পড়াশোনা একটা মানে বেদিকিচ্ছে, বুঝো, মানে এলোমেলো আর কি, এলোমেলো হয়ে গেছে তোমার পড়াশোনাটা। তো ওই জায়গা থেকে তুমি যদি তোমার পড়াশোনাটাকে টেকে ফিরে আনতে চাও, তাহলে তোমার একটা অবশ্যই গাইডলাইন দরকার, কারণ গাইডলাইন ছাড়া তুমি পড়াশোনাটাকে আসলেই মানে টেকে ফিরে আনতে পারবা না। এটা আমার ধারণা আর কি, যে আসলেই মানে লাস্ট দিকে আইসা, মানে সারা বছর যাই করি না করি আমরা লাস্ট দিকে আইসা অত্যন্ত একটা গাইডলাইনের মধ্যে তাইকে নিজের পড়াশোনাটাকে কি করা উচিত আমি মনে করি। তো ওই জায়গা থেকে যারা FRB 4.1-কে তোমরা বেছে নিতে পারো, FRB 4.1-কে তোমরা বেছে নিতে পারো, মিম ইসলাম বাচ্চা অবশ্যই উপকৃত হচ্ছে, তাহলে ভর্তি হো না কেন FRB 4.1, হ্যাঁ FRB 4.1 কোর্সে ভর্তি হয়ে যাও। আশা করি তোমরা তোমাদের কাছে মানে
এতটুকু বলতে পারে তোমার সময় নষ্ট হবে না, তুমি ওই জায়গা থেকে অনেক কিছু শিখতে পারবে FRB 4.1 থেকে। ভাই সৃজনশীল কিভাবে লিখবো তা বলেন, হ্যাঁ সব কিছু বলে দেবো ইনশাল্লাহ। তো আশা করি এতটুকু উপকৃত হতে পারবে আর কি আমাদের এখান থেকে। তো তোমরা যারা ভর্তি হতে চাও FRB 4.1 ভর্তি হয়ে যাও দ্রুত, আর দ্রুত ভর্তি হলে তো তোমাদের জন্য গিফটও আছে, বুঝছো কি, একটা গিফটের ব্যাপার স্যাপার আছে। যদি সে কয়েকদিন পরে ভর্তি হলে তো মনে হচ্ছে গিফটে পাচ্ছ না, দ্রুত ভর্তি হয়ে যাও, গিফটে পাবা। একটা গিফটের জন্য হলেও কাম ব্যাক দিতেই হবে, রাইট, কাম ব্যাক দিতেই হবে। ভর্তি হয়েছে বাট এখনো গ্রুপে অ্যাড করেনি, করবে, গ্রুপে অ্যাড করবে, চিন্তা করি না, গ্রুপে অ্যাড করবে। এরপর আমরা দেখো সামনে আগাই। দেখো এই কবিতার মধ্যে তোমাকে এমসিকিউতে যাতে না আটকাইতে পারে এর জন্য আমরা দেখো কতগুলো পয়েন্ট রাখছি, আমি হৃদয়ে রাখছি পয়েন্টগুলা, যে তোমাকে যাতে এমসিকিউতে না আটকাইতে পারে। কি বলছে, বিদ্রোহী কবিতাটি সংকলিত হয়েছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে। তোমার পরীক্ষায় আসতে পারে যে বিদ্রোহী কবিতাটি আসলে কোথা থেকে নেওয়া হয়েছে, অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা কবির কি প্রথম কাব্যগ্রন্থ, তাহলে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কি, প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বিদ্রোহী। কাজী নজরুল ইসলাম প্রথম কাব্যগ্রন্থ কি, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কি, প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বিদ্রোহী। মিম বলছো আমি বেসিক টু অ্যাডভান্স 5 পয়েন্টে ছিলাম, কিন্তু এখন তো আমরা বেসিক টু অ্যাডভান্সের থেকে এখানে এক্সট্রা সার্ভিস দিচ্ছি, ঠিক আছে, তো চাইলে ভর্তি হতে পারো। হ্যাঁ, এবার দেখি কি বলছি, এবার দেখি ভাইয়া বিভূষণপতি মেঘনাদ কবিতার ক্লাস কবে নেবেন, সামনে ফ্রি ক্লাসে নিব বিভূষণপতি মেঘনাদ। এটি কবির প্রথম কবিতা। বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় বিজলি পত্রিকায়, এই পত্রিকায় ছিল সাপ্তাহিক, সাপ্তাহিক একটা পত্রিকা ছিল। বলছে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। এই কবিতা প্রকাশের মধ্য দিয়ে নজরুল কি কবি খ্যাতি ছড়িয়ে পড়ে, তিনি পরিচিতি লাভ করেন কি হয়, বিদ্রোহী কবি হিসেবে। কবির দৃষ্টিতে চির উন্নত শির বীরের হিমাদ্রি বা হিমালয়ের শির অবনত হয়, তার গতির শির প্রত্যক্ষ করে। বীর ধর্মের প্রতীক কবি, চির দুর্দম দুর্বিনীত ও নৃশংস। মহাপ্রলয়ের নটরাজ তিনি, রূপ তার স্লাইকনের মতো বিধ্বংসী। এটা কবি নজরুল বলছে। দেখো এখানে প্রত্যেকটা পয়েন্ট আমি তুলে ধরছি, যে কি বলছি, যে এখানে প্রত্যেকটা কবিতার পয়েন্ট আমি তুলে ধরছি, যে পয়েন্টগুলোতে তুমি কি করতে পারবে, পয়েন্টগুলোতে তুমি অবশ্যই এমসিকিউগুলো উত্তর করতে পারবে। এই যে এই জায়গায় দেখো আরো পয়েন্ট তুলে ধরছি, এই যে এই জায়গায় আরো অনেকগুলো পয়েন্ট তুলে ধরছি, তারপর নিচে দেখো আরো কিছু পয়েন্ট তুলে ধরছি। তো দেখো এই সবগুলোই তোমার আমাদের ফেড বেসে পাবা, ঠিক আছে। এই যে দেখো কবিতার চম্বক অংশ, তারপর যে চম্বক অংশ, মূল বক্তব্যটা ছিল কি কবিতার, ঠিক আছে। আচ্ছা, তো ওর কি সৃজনশীলের কথা বলতেছে, একজন সৃজনশীল আসলাম। এই যে দেখো এত সুন্দর একটা স্লাইড, এই স্লাইডটা তুমি পাই যাচ্ছ, যে স্লাইডটা পড়লে তোমার এই স্লাইড থেকে তোমার এমসিকিউগুলো কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানে এত সুন্দর করে স্লাইডটা আমি তুলে ধরে আসছি, এটা তুমি পেড বেসে ভর্তি হলে অবশ্যই পাবা, এই প্রিমিয়াম কোয়ালিটি একটা স্লাইড পাই যাবা তুমি, বুঝছো। তো এবার দেখো আমরা তোমার এই সৃজনশীল ও একেবারে আমি কমন পড়বে এরকম দিয়ে দিচ্ছি, একেবারে গ এবং গতে, গ এবং কি গতে, এই যে পয়েন্টগুলো দিলাম, মানে এখানে 1 2 3 4 5টা দিলাম, টোটাল 10টা পয়েন্ট দিলাম। এই 10টা পয়েন্ট যদি তুমি মুখস্থ করে রাখতে পারো, বা 10টা পয়েন্ট যদি একটু গুছাই লিখে রাখতে পারো খাতার মধ্যে, তাহলে এই 10টা পয়েন্ট লিখে রাখতে পারলে এই কবিতা থেকে তোমাকে যত সৃজনশীল দেখ এই 10টা পয়েন্টের ভিতরে দিবে গ এবং গতে, তার মানে কি তোমাকে আটকাইতে পারবে না। তো দেখো এই যে দেখো প্রথম কোশ্চেনটা কি, বিদ্রোহী কবিতার আলোকে অন্যায় অত্যাচার ও অনাচারের বিরুদ্ধে কবির আপোষহীন মনোভাব ও বিদ্বেষের ব্যাখ্যা করো। এটা গ নাম্বারে আসতে পারে, ঘ নাম্বারে আসতে পারে। বিদ্রোহী কবিতার আলোকে প্রেম ও দ্রোহের যুগপৎ প্রকাশ কবি মনের স্বরূপ ব্যাখ্যা করো। এই যে প্রেম ও দ্রোহের কেন বলছে, এই যে কবি নজরুল কিন্তু এখানে বলছিল, কি বলছিল, উনি হচ্ছে তোমার ওরপিয়াসের বাঁশের বাঁশরি, তারপর আবার ওইখানে উনি কিন্তু বলছিল যে বাঁকা বাঁশের বাঁশরি একজনের কথা বলছিল, তার মানে কি কবি ওই পয়েন্টটা তুলে ধরছে এখানে। দেখো ঘ নাম্বার আসতে পারে, বলছে বিদ্রোহী কবিতার আলোকে কবি কি শ্রেয় আদর্শে স্থির থাকা ও মানব কল্যাণের আত্মনিয়োগের দিকটা ব্যাখ্যা করো, আসতে পারে। বলছে বিদ্রোহী কবিতার আলোকে কবিতায় পৌরাণিক অনুষঙ্গ ব্যবহারের তাৎপর্য ব্যাখ্যা করো। বিদ্রোহী কবিতার মূল বিশ্লেষণ, পৌরাণিক বলতে কি অনেকগুলো পুরাণের কাহিনী নিয়ে আসছে, এখানে আসছে না, তো ওইগুলোর কথা বলছে। তো দেখো আমি একেবারে তোমাদেরকে কমন উপযোগী এই কোয়েশনগুলোর বাইরে আসবে না। এই যে 8টা কোয়েশন দিলাম, এই 8টা কোয়েশনই ঘ এবং গতে আসবে, এর বাইরে আসবেই না, আসতেই পারে না। এই 8টা 100তে 100, যদি এখান থেকে সৃজনশীল আসে এই 8টা কোয়েশন থেকে যে কোনো একটা কোয়েশন আসবে। দেখো এরপর বলতেছে বিদ্রোহী কবিতার আলোকে কবির বিদ্রোহী চেতনা স্বরূপ বিশ্লেষণ করো। বিদ্রোহী কবিতার আলোকে শ্রেয় আদর্শে অটুট থাকার পাশাপাশি অপশক্তির কাছে মাথা না করার দিকটা বিশ্লেষণ করো। বিদ্রোহী কবিতার আলোকে কবির বিদ্রোহের আড়ালে মানব প্রেমের যে দিকটা আছে এই দিকটা বিশ্লেষণ করো। তার মানে এই জায়গায় দেখো 8টা পয়েন্টের কথা বলছি। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা, কিন্তু আমি এটা বলছি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা প্রথম কাব্যগ্রন্থ, এটা বলছি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম হয়েছে অগ্নিবীণা।
আর এই অগ্নিবীণার কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা এসে বিদ্রোহী। ব্যাপারটা বুঝতে হবে, দ্বিতীয় কবিতা বিদ্রোহী, কিন্তু প্রথম কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলাম এর অগ্নিবীণা রে ভাই। পিডিএফ কোথায় পাবো ভাই? পিডিএফটা তুমি পেড বেসে ভর্তি না হইলে পাবা না, পেড বেসে ভর্তি হতে হবে। যদি পেড বেসে ভর্তি হও তবেই তুমি পিডিএফটা পাবা ভাই। আরে ভাইয়া আমার গাইডে তো অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা দেওয়া আছে। আরে অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা, ব্যাপারটা বুঝো। অগ্নিবীণা কাব্যগ্রন্থটা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এবার বুঝতে পারছি। পিডিএফ কোথায় পাবো ভাই? পিডিএফটা পেড বেসে ভর্তি হতে হবে, পেড বেসে ভর্তি না হলে পিডিএফ পাবা না। আশা করি বুঝতে পারছি। তোমার যদি আমাদের পেড বেসে ভর্তি হো তাহলে তুমি পিডিএফটা পাই যাবা, ঠিক আছে। পিডিএফ কোথায় পাবো? পেড বেসে ভর্তি হতে হবে। হ্যাঁ, তোমাদের ক্লাস দিচ্ছি ফ্রিতে, পিডিএফও যদি চাও ফ্রিতে, তাহলে যারা পেডে আছে ফ্রিতে আছে, তার পার্থক্য কী হলো বলো? তো ব্যাপার এই যে দেখো এতগুলো প্রশ্ন দিলাম। এবার কথা হচ্ছে ভাই এই সৃজনশীল প্রশ্নগুলো আমরা আসলে উত্তর করব কিভাবে? কিভাবে আমরা উত্তর করব? উত্তর করারও পয়েন্ট আছে আমার কাছে, উত্তর করারও পয়েন্ট আছে, বুঝছো? প্রত্যেকটা স্লাইড এরকম আমি সাজাইছি, প্রত্যেকটা স্লাইড এরকম। এই যে দেখো উত্তর করার পয়েন্ট, প্রত্যেকটা স্লাইড বললাম না এরকম সাজাইছি। এই যে দেখো এইখানে কিন্তু উত্তর করার জন্য যে পয়েন্টগুলো, কবির সদম্ব আত্মপরিচয় যে প্রকাশের স্বরূপ, এটা সৃজনশীল উত্তর করবা কিভাবে? এরকম টাইপের আসবে কোয়েশ্চনটা, এরকম টাইপের আসবে। মানে এই পয়েন্টটা এখানে যেটা বললাম, এই মূল পয়েন্টটা ধরেই তোমার কোয়েশ্চন করবে, এই মূল পয়েন্ট ধরেই তোমাকে কি করবে? কোয়েশ্চন করবে। যেহেতু এই মূল পয়েন্ট ধরেই তোমাকে কোয়েশ্চন করবে, সেই জায়গা থেকে ভাইয়া আমি এফআর 4.0 আছে, তাহলে তো তোমাকে দিয়ে দিছি, ক ও ক দিলে ভালো হতো, ক দিব, কোনো টেনশন নিও না। তো তোমার কি বললাম যে এই যে কবিতায় কবি সগর্বে তার আত্মপরিচয় দান করছে, তিনি বীরের ধর্মানুসারী, আর তার জাগ্রত প্রকাশ করেছে আমি শব্দের ভেতর দিয়ে। অর্থাৎ দেখো কত সুন্দর করে সবটা তুলে ধরছি। এই পয়েন্টগুলো দেখো, নিচে আরো পয়েন্ট আছে, হ্যাঁ, যা আরো পয়েন্ট আছে যে আসলে কিভাবে উত্তর করব, আরো পয়েন্ট আছে। এই যে দেখো অন্যায় সাম্যের বিরুদ্ধে কবির দ্রোহের স্বরূপ কি কি দ্রোহ ছিল। তারপর দেখো কি বলছে যে কবিতায় কবির চেতনা প্রেম ও দ্রোহের সহাবস্থানের স্বরূপ। তার মানে ব্যাপারটা দেখো তুমি, তার মানে কি হচ্ছে ব্যাপারটা দেখো। তোমার আলিমের ক্লাসগুলো করতে পারবো, হ্যাঁ অবশ্যই। আলিমের জন্য 2টা এক্সট্রা আছে, এই 2টা এক্সট্রা ক্লাস আমি বাংলার জন্য নিয়ে নিব। আলিমের বাকি সাবজেক্টগুলো পাবা না, কিন্তু আলিমে বাংলার যে আছে সুখ, এবং সুখ নামে একটা কবিতা আছে, আরও একটা তোমাদের আছে গল্প আছে। তো আমি এই 2টা গল্পতে তোমাদেরকে নিয়ে নেবো। একটা আছে কারবালা আর একটা হচ্ছে সুখ। কারবালা হচ্ছে গল্প, সুখ হচ্ছে কবিতা। এই 2টা কবিতা আমি নিব তোমাদের পেড পেসে, আলিমে যারা আসো। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, বুঝছো কি? তার মানে তোমরা এমন কোনো কিছু নাই যে আমার পেট বেসে পাবা না, এমন কোনো কিছু নাই আমার পেট বেসে পাবা না। আর হৃদয় ভাইকে তুমি 24 ঘন্টায় পাবা, রাতে 3টা বাজে নক দিলে দেখবো যে হৃদয় ভাই তোমাকে রিপ্লাই দিস, বুঝছো কি? মানে এমন কোনো সময় নাই এই যে তুমি আমাকে পেট বেসে। কারবালার প্রান্ত আর ইসেদা তোমার সুখ, এই 2টা আছে ইসেদা তোমার আলিমে, এই 2টাও আমি পড়াবো পেট বেসে। তো এই যে এত কিছু, এত সাজানো গোছানো সবকিছু আমার কোথায় পাবা? পেট বেসে পাবা। তো তোমাদেরকে আমি আর কত বোঝাবো বলো? তোমাদেরকে আমি আর কত বোঝাবো বলো? জীবন মনে করতে তুমি যদি লাইফে ইনভেস্টমেন্ট না করো তাহলে কখনো ভালো কিছু করতে পারবো না, এটা সবচেয়ে বড় কথা। পড়াশোনার ক্ষেত্রে টাইম এবং মানি দুইটাই ইনভেস্ট করতে হবে। টাইম মানি ইনভেস্ট না করে তুমি কখনো ভালো কিছু করতে পারবে না, বুঝছো? তো টাইম মানি ইনভেস্ট করতেই হবে সারা বছর। তো মনে করো এই যে ঈদ আসতেছে, অনেকে দেখা যায় একটা পাখি জামা কিনে ফেলছে 4000 টাকা দিয়ে। দেখো অনেকে আছে একটা পাখি জামা কিনে ফেলছে 4000 টাকা দিয়ে। ছেলেরা দেখা যাবে মনে করো যে বাজারে যায়, মনে করো যে মার্কেটে যায়, ব্র্যান্ডের শার্ট কিনছে, ব্র্যান্ডের প্যান্ট কিনছে, পাঞ্জাবি কিনছে 5-6 হাজার টাকা দিয়ে। তো মনে করছে এইবার মনে করছে ঈদ বাজেট বাদ দিয়া এবার একটু কি করতে পারো, ঈদ বাজেটটা বাদ দিয়া এবার একটু চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো, যে এবার ঈদ বাজেটটা একটু কমাই ফেলি, এই বাজেট দিয়ে আমি কোর্সে ভর্তি হয়ে যাই। তাহলে মনে করো যে পড়াশোনা করতে পারবা। আমাকে ওই দিন একটা মেয়ে নক দিচ্ছে, বুঝছো কি? ওইসে না কানের দুল কি করছে, কানের দুল বন্ধক দিয়ে সে আমাদের কোর্সে ভর্তিছে, যে ভালো কিছু করতেই হবে। আমি অবাক হয়ে গেছি যে মানুষের ডেডিকেশন লেভেল দেখে আমি অবাক হয়ে গেছি, বুঝছো কি? একজন নক দিছে একদিন যে ভাই আমার এতদিনের সঞ্চিত এই টিউশনের টাকা দিয়ে আমি কোর্সে ভর্তি হয়েছি। চিন্তা করো তুমি, টিউশনের টাকা দিয়ে সে কোর্সে ভর্তি হয়েছে, বুঝছো? এরকম অনেকে আমাকে নক দিচ্ছে, ভাই আমার এই সমস্যা ওই সমস্যা, ওর পরেও আপনাদের কোর্সে ভর্তি হয়েছে, টাকাটা যেমনি হোক জোগাড় করছে, কারণ আমার লাগবে এটা। তো তোমার যদি একটা বিষয় লাগে, ওই বিষয়টার জন্য তুমি কি করতে পারো, ওই বিষয়টার জন্য তোমার যে বিষয়টা লাগবে ওই বিষয়টার জন্য তুমি ইনভেস্ট করো। ইনভেস্ট না করলে কখনো ভালো কিছু করতে পারো না, হচ্ছে কি? ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করতেই হবে, এটা সবচেয়ে বড় কথা। ইনভেস্ট না করে ভালো কিছু হয় না, ভালো কিছু সম্ভব না। তো ইনভেস্ট করো, বুঝছো কি? তোমার হচ্ছে সময় এবং শ্রম নিজেকে বিলায় দাও, এখন পুরাটা বিলায় দাও, বুঝছো?
আমাদের কোর্সে ভর্তি হইতে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু আমাদের কোর্সের প্রতি আমাদের যেহেতু কোর্সটা আমি মনে করি এই কোর্সটা আমার, তো ওই জায়গা থেকে আমি সবসময় বলি যে আসলে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করি, আমরা নিজ নিজ জায়গা থেকে আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। তো তোমরা যারা কোর্সে ভর্তি হও নাই, আমার টিউশনটা আম্মুর হাতে দিয়ে দিই, শিফা বলছে। হ্যাঁ এটাও ভালো, হ্যাঁ আম্মুর হাতে দিবা নাতে কার হাতে দিবা বলো। তো যাই হোক, দিন শেষে তোমাদের কিছুই বলার নাই, সবচেয়ে বড় কথা বলা আছে আমাদের কাছে যদি একটু উপকৃত হও, যদি ভালো লাগে আমাদের ক্লাস, তোমার যদি মনে হয় আসলেই ভর্তি হওয়া উচিত, তাহলে ভর্তি হইতে পারো আমাদের কোর্সে, ঠিক আছে। এতটুকু শিওর দিতে পারি, ভালো একটা রেজাল্ট অবশ্যই করতে পারো, আমাদের কথা মতো চললে, আমাদের গাইডলাইন শুনলে অবশ্যই ভালো একটা রেজাল্ট তোমার হবে, এতটুকু আমি শিওর। তো তোমরা কি করো, ইচ্ছা হইলে ভর্তি হইও, ঠিক আছে। বিস্তারিত প্রথম ক্যাপশনে দেওয়া আছে। তাছাড়া তোমরা কি করতে পারো, তাছাড়া আমাদের পেজে নক দিতে পারো ভর্তি হওয়ার জন্য কোর্সে। তো আজকে এই পর্যন্তই। এমসিকিউ একজনে দাদা আনসার করে ফেলছে, উত্তর করে ফেলছে এমসিকিউ। আচ্ছা এমসিকিউ আজকে পড়াবো না, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে সবচেয়ে কঠিন একটা কবিতা আছে না, কি কবিতা, বিভীষণের প্রতি মেঘনাদ। যাও আগামী ক্লাসে বিভীষণের প্রতি মেঘনাদটা পড়াবো, বিভীষণের প্রতি মেঘনাদ পড়াবো, দেখবে এমন ভাবে পড়াবো তোমার কাছে জীবনে আর কঠিন মনে হবে না। বিভীষণের প্রতি মেঘনাদ পড়াবো। তা তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, হৃদয় ব্যয়ের জন্য দোয়া করো একটু আল্লাহর কাছে, হ্যাঁ তোমাদের কাছে এইটাই চাই যে হৃদয় ব্যয়ের জন্য একটু দোয়া করবা, ঠিক আছে। আর সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।